আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি বা আপনাদের সময়? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আসলে কি হওয়া উচিত, এই পরীক্ষাটা কি আসলে বাদ হবে কিনা, এটা একটা প্রশ্ন। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে আসতে পারে, এটা একটা প্রশ্ন। প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হতে পারে এবং এই পরীক্ষার সর্বশেষ অবস্থা, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি বিসিএস এর সম্পর্কে হালকা করে একটু লবণের মতো ছিটা দেবো। তো আশা করছি সবাই ভালো আছেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আসলেই কি বাতিল হবে বা হবে না, এটা কোথায় একেবারে এক চান্সে যদি বলে দেই তাহলে বাতিল হবে না। এখন কেন বাতিল হবে না, কে বলেছে বাতিল হবে না? এটা বলেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন, মহাপরিচালক মহোদয় বলেছেন যে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি এবং যার কারণে প্রাইমারি পরীক্ষা বাতিল হবে না। তো প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি এই কথাটা সে কেন বলেছেন, এই কথাটা বলার কারণ বা উদ্দেশ্য হলো যে প্রাইমারি পরীক্ষার মধ্যে যদি আসলেই প্রশ্ন ফাঁস হতো তাহলে সেটার কোনো ডকুমেন্ট থাকতো। ইফ ইউ হ্যাভ ডকুমেন্টস, এই কথা সে বলছে যে আপনাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে কিনা। তো দলিল প্রমাণ হিসেবে সমগ্র ইন্টারনেট জগৎ খুঁজে দুইটা প্রমাণ পাওয়া যায়। এক নাম্বার হলো একটা ইমেইল, যেই ইমেইলটা এক নাম্বার হলো একটা ইমেইল যেই ইমেইলটার মধ্যে দেওয়া আছে যে 9টা 30-এর সময় ইমেইলটা করা হয়েছে, ওইখানে প্রাইমারি পরীক্ষা প্রশ্ন আছে। তো ওই ইমেইলটা কোথা থেকে আসছে, ওইটার মেইন প্রুফ কি, ওইটা কার আইডি, কাকে কে ইমেইল করেছে, কোথা থেকে করেছে, বা ওইটার ডিটেইলসে কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, জাস্ট একটা ছবি। ছবিটা এডিটেডও হতে পারে, মেইনও হতে পারে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের আর একটা আলামত পাওয়া গেছে, সেটা হলো 4টা 10 বা 4টা 15-র দিকে একটা পোস্ট দেওয়া হয়েছিল একটা আইডি থেকে। ওই আইডি থেকে একজন স্যার পোস্ট দিয়েছেন যে প্রাইমারির এই প্রশ্নগুলো যদি মিলে যায় তাহলে মনে রাখবেন প্রশ্ন ফাঁস হয়েছে, এবং এটা 4টা 15 মিনিটে দেওয়া। ওই পোস্টটা দেওয়ার পরে 4টা 15-তে পরীক্ষা শেষ হয়েছে 4টা 30-এ, কিন্তু 3টার আগে তেমন কোনো কিছু ওরকম হয় নাই। তো মূল কথাটা হলো আসলেও প্রশ্ন ফাঁসের ব্যাপারে এইবার কর্তৃপক্ষ যথেষ্ট সচেষ্ট ছিল, কিন্তু তারপরেও যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ডিভাইস পার্টি সারা বাংলাদেশে 150+ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র ডিভাইস সহ, এবং তার মধ্যে একটা জেলা গাইবান্ধা জেলায় গ্রেপ্তার হয়েছে মাত্র 51 জন ডিভাইস পার্টি। 51 জন একটা জেলায় অ্যারেস্ট হয়েছে। ভোলা জেলায় অ্যারেস্ট হয়েছে 19 জন। তো 51 আর 19 কত হয়? 70 জন। দুইটা জেলায় 70 জন, 64টা জেলায় পরীক্ষা হয় নাই, 61টা জেলায় পরীক্ষা হয়েছে। তো 61টা জেলায় সব মিলায় তাহলে কতজন অ্যারেস্ট হওয়া উচিত বা কতজন হয়েছে এইসব আমরা যাব না, আমরা যাব শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে দুইটা জেলায় 70 জন। সব মিলায় সারা বাংলাদেশে সব মিলায় 150 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। যারা 150 জন গ্রেপ্তার হয়েছে ওরা তো ধরা পড়লো, আর যারা ধরা পড়ে নাই, অর্থাৎ যারা ডিভাইস ব্যবহার করেছে কিন্তু নিশ্চিন্তে সুন্দরভাবে পরীক্ষা শেষ করে আসছে, তাদেরটা তাহলে কি বৈধ বলেন? হ্যাঁ, প্রশ্ন ফাঁসের আসলেই লিগেলি কোনো প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ বা কোনো দলিল বা কোনো ইন্টারনেটে বা কোনো ফেসবুক পেজে কোথাওই পরীক্ষার প্রশ্ন বিষয়ে আসলে কোনো কিছু আগে দেখা যায়নি, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্ন ফাঁসটা কি বৈধ বলেন? আবার আরেকটা জিনিস হলো, যে প্রশ্ন কিনছে সে কি প্রশ্ন ফেসবুকে বিলায় বেড়াবে যে হ্যাঁ আমি প্রশ্ন কিনছি, তাহলে আপনি এই নেন প্রশ্ন? অথবা যদি সে প্রশ্ন ফাঁস করে দেয় তাহলে তার পরীক্ষাটা যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ এইবার আগে থেকেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলে রেখেছিল যে যদি এইবার কোনোভাবে প্রশ্ন ফাঁস হয় তাহলে অবশ্যই, প্রশ্ন ফাঁস হলে তাহলে কি হবে, অবশ্যই পরীক্ষা বাতিল হবে। তো যে প্রশ্ন কিনছে সে কি প্রশ্ন ফাঁস করবে, ফেসবুকে দিবে? অথবা একজন ধরেন 5 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছে, সে কি ফেসবুকে দিয়ে বেড়াবে? তো এই জিনিসটা আসলে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেটার কোনো প্রুফ ওই কারণে পাওয়া যায় নাই। নাম্বার 2, প্রশ্ন ফাঁস না হলেও প্রশ্ন যে বাইরে আসছে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পরে 3টার পরে পরীক্ষার বাইরে, হলের বাইরে যে প্রশ্ন আসছে এটা একেবারে মাস্ট বি। এখানে একটা কনক্রিট একটা এভিডেন্সের কথা বলি, সেটা হলো একজন শিক্ষার্থী ধরা পড়ছে। উনি মোস্ট প্রবলি দেখলাম টাঙ্গাইলে ধরা পড়ছে অথবা কুড়িগ্রামে। ওই শিক্ষার্থীর কাছে একটা বাটন ফোন ছিল, ছবিটা আমি যদি আমার সাথে স্ক্রিন শেয়ার করতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম। অর্থাৎ যারা বাটন ফোন শেয়ার করছে, বাটন ফোনের ছবি, ওই বাটন ফোনের মধ্যে তাকে উত্তর দেওয়া ছিল 1-এর ক, 2-এর খ, 3-এর গ, এবং এই বাটন ফোনটা সহ ওই লোকটা ধরা পড়ছে। এখন কথা হলো বাটন ফোনে যেই তথ্যগুলো আসছে, বাটন ফোনের তথ্যগুলো কই থেকে আসছে? যে পাঠাচ্ছে তার কাছে অবশ্যই ফুল প্রশ্ন আছে, আর বাটন ফোনে তো ছবি তুলে পাঠাইতে পারে নাই।
তাহলে অবভিয়াসলি তার কাছে প্রশ্ন ছিল যে এই ছবিগুলো পাঠিয়েছে। এই তিনটা প্রুফ আমাদের কাছে আছে, তিনটার মধ্যে প্রথম দুইটা একটাও ধোপে টিকবে না অ্যাকচুয়ালি। যেটা ধোপে টেকার মতো যে একজনের কাছে একটা বাটন ফোন ছিল এবং এই বাটন ফোনের মধ্যে প্রশ্নগুলোর উত্তর এইভাবে আসছে, একের ক, দুইয়ের খ, তিনের গ, চারের ঘ, এইভাবে, এবং এটার ছবি সহ পত্রিকা নিউজ করেছে, সবগুলো পত্রিকায় নিউজ করেছে। আমাদের পেজেও চাইলে এটার মধ্যে আমরা দিয়ে দেবো। কিন্তু মূল ব্যাপারটা হলো এই একটা প্রুফের কারণে সকল বাংলাদেশের পরীক্ষা আসলে ক্যান্সেল হওয়া পসিবিলিটি 0%। আপনারা যতই প্রত্যাশা করেন, যতই আন্দোলন করুক। আর একটা কথা হলো, পরীক্ষা ওকে ঠিক আছে, আপনারা যদি চান পরীক্ষা বাতিল করে দিলাম, ধরেন আমি বাতিল করে দিলাম, আগামী পরীক্ষাটা যে আবার এই একইভাবে হবে না তার কোনো গ্যারান্টি আছে? অথবা এখন পরীক্ষাটা বাতিল হয়ে গেলে পরবর্তী পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় যে কোনো প্রশ্ন ফাঁস হবে না তার কোনো গ্যারান্টি আছে? অথবা এই পরীক্ষাটা ক্যান্সেল করে দিলে পরবর্তী পরীক্ষায় কানের মধ্যে যে ডিভাইস নিয়ে আসবে না তার কোনো গ্যারান্টি আছে? আবার তো দেখছেন কানের মধ্যে থেকে কিভাবে ডিভাইস গুলো বের করতেছে। তো ডিভাইস তো অ্যাকচুয়ালি পাওয়া গেছে যাদের কাছে, এরকম মানুষের সংখ্যা 200-র কাছাকাছি বা 200-র থেকে একটু বেশি, এরা অ্যারেস্ট হয়েছে। তো যাদের কাছে পাওয়া যায় না এরকম মানুষের সংখ্যা কত সেটা আমিও জানি না। আপনারা একটু কমেন্ট করেন যে আপনার পরীক্ষার হলে চেকিংটা কেমন ছিল, অর্থাৎ প্রত্যেকের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকের কানের মধ্যে টর্চ লাইট ধরে খোঁজ নেওয়া হবে যে কানে ডিভাইস আছে কিনা। আসলে কি প্রত্যেকের কান খুলে খুলে চেক করছে? বলা ছিল যে মেয়েদের কান খোলা থাকবে, তারা হিজাব রাখতে পারবে না। অ্যাকচুয়ালি কি তারা আসলে কান খুলে পরীক্ষা দিতে হয়েছে নাকি হিজাব দিয়েও পরীক্ষা দিয়েছে তারা? সব হলে হলে কি লাইট দিয়ে কান চেক করা হয়েছে? তো আর একটা ব্যাপার হলো, সারা বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র ছিল প্রায় 1000-এর বেশি। তো এতগুলো পরীক্ষা কেন্দ্রে তো ম্যান টু ম্যান ধরে চেক করা পসিবল না। আরেকটা জিনিস হলো, পরীক্ষা কেন্দ্রে মূল যারা বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ বা ম্যাজিস্ট্রেটগণ যারা দায়িত্ব পালন করে থাকেন, তারা তো প্রত্যেকটা রুমে রুমে গিয়ে বসে থাকতে পারবে না। এটা মূল দায়িত্ব ছিল পরীক্ষা কেন্দ্রের যে শিক্ষকরা, ওনারা আসলে বেসিক্যালি অবহেলা করছেন। টু বি অনেস্ট, এটা খুবই দুঃখের সাথে বলতে হয়। অনেক কেন্দ্রে 1000-এর উপর কেন্দ্র সারা বাংলাদেশে, যার মধ্যে অনেক কেন্দ্রে একচুয়ালি ওইভাবে চেক হয় নাই। অনেকের কানের মধ্যে ডিভাইস থাকতে পারে, অনেকের পকেটে ক্যামেরা থাকতে পারে, মানে মোবাইল থাকতে পারে, ক্যামেরা মোবাইল। আবার অনেকের কাছে উত্তর মেসেজ আকারে আসতে পারে, ছবি তুলে পাঠাই দিলে। অনেকেই ফোন পকেটে করে নিয়ে গেছে। আমার সাথে বেসিক্যালি অনেকের সাথে যোগাযোগ হয়েছে, যাদের পরিচিত অনেকের সাথে তারা কথাবার্তায় শুনেছে যে সে গাড়িতে আসার সময় বলতেছে যে আমার ডিভাইসটা ঠিকঠাক কাজ করে নাই বা নেটওয়ার্কের সমস্যা করছে বা পাই না, এরকম ঘটনা অনেক আছে। হ্যাঁ, তো মূল ব্যাপারটা হলো পরীক্ষা আসলে বাতিল যাতে না হয় এই জন্য কেউই প্রশ্ন ফেসবুকে দেয় নাই, বা ফেসবুকে আগের বারের মতোই হয়নি, এবং কর্তৃপক্ষ আন্তরিক ছিল যথেষ্ট। কর্তৃপক্ষকে একেবারে যে ঢালাও ভাবে বলবেন, ড্রাইভার দিয়ে দেবেন তা না। কর্তৃপক্ষ আন্তরিক ছিল, প্রশ্ন ফাঁস হইতে দেয় নাই, এটা কথা সত্য। কিন্তু প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে বের হয়ে গেছে, এটাও সত্য। এবং ডিভাইসে উত্তর আসছে, এটাও সত্য। তো দেখা যায় এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝা যাবে একমাত্র পরীক্ষার ফলাফল দিলে। যখন ফলাফল দিবে, আপনি হয়তো মনে করে আছেন যে আপনি 70 পাবেন, দেখা গেল 70 পেয়ে আপনি পাস করেন নাই। কারণ আপনার উপজেলায় অনেকে ডিভাইস নিয়ে গেছে যার 85, 87, এমনকি 90টা উত্তরও কারেক্ট হয়েছে। সে ধরা পড়বে কিনা, বা সম্মানিত যে ডিসি বা এডিসি মহোদয়গণ যখন ভাইবা নিবেন তখন ধরা পড়বে কিনা, এরকম কিছু অনেক কিছু হতেই পারে, সেইটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন গিয়ে বোঝা যাবে যে আপনি 70 পেয়েও আসলে পাশ করেননি, আবার আরেকজন 85 বা 90 পেয়ে ঠিকই ভাইবা দিতে যাচ্ছে, কিন্তু সে 90 পাওয়ার যোগ্য না, বা সে আসলে ওই পরিমাণ মেধাবী না, কিন্তু এটা আসলে চেক করার কোনো ওয়ে নাই। আর আমরা যে কনক্রিট প্রুফ দিব সেরকম কোনো প্রুফও বেসিক্যালি আমাদের কাছে নাই। যার কারণে একটা জিনিস, ডিভাইস ব্যবহার হয়েছে এটা মাস্ট বি, এবং ডিভাইস ব্যবহারের জন্য 200 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, এটাও মানে একেবারে ওপেন সিক্রেট। আরেকটা হলো ডিভাইস যারা ব্যবহার করছে এরকম 200 জন যদি ধরা পড়ে, আরো অন্তত 1000 জন ধরা পড়ে না, এটা কনফার্ম, এটা কেউ না বলতে পারবেন। এবং সারা বাংলাদেশে 1000-এর বেশি পরীক্ষা কেন্দ্র, এতগুলো পরীক্ষা কেন্দ্রে আসলে প্রত্যেক কেন্দ্রে তো আর ম্যাজিস্ট্রেট থাকে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, কেন্দ্রের রুমে রুমে তো আর ম্যাজিস্ট্রেটরা গিয়ে বসে থাকতে পারে না, তারা যে হলগুলো ভিজিট করতে পারে। তো ব্যাপারটা হলো, অনেকে প্রশ্ন আগে পেলেও সেটা কোথাও নাই, কোনো কনক্রিট প্রুফ বা কনক্রিট কোনো এভিডেন্স নাই। 2 নম্বর কথা হলো, যেটা আছে ডিভাইস পার্টির কথা। ডিভাইসের ব্যাপারে তো কর্তৃপক্ষকে দোষ দেওয়া যায় না। দোষ দেওয়া যায় কাকে? দোষ দেওয়া যায় হলো যারা এই প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়ার পরে প্রশ্নটা থাকে ডিসি অফিসে, ডিসি অফিসের নেজারত শাখায় থাকে, ওইখান থেকে প্রশ্ন বের হয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে যায় সকালবেলা। ওই সময়টাতে প্রশ্ন এদিক সেদিক হতে পারে, এইটা হয়েছে, কিন্তু তার আগে তো আর কিছু করার নাই। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, পরীক্ষার প্রশ্ন যদি ওই সময় ফাঁস হয়েও থাকে, তারা তো ফেসবুকে দেয়নি,
সো আমরা এটা বাতিল করার পক্ষে কোনো কনক্রিট এভিডেন্স নিয়ে যাইতে পারি না। ডিভাইসের ক্ষেত্রে কর্তৃপক্ষের দায়ভার আছে ঠিকই, তারা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তাকে 100% দোষী সাব্যস্ত আপনি করতে পারবেন না, বা তাকে বলতে পারবেন না যে বাদ দিয়ে দেন। আর এইটার ব্যাপারে অলরেডি তথ্য মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যে গত 9 তারিখে অনুষ্ঠিত পরীক্ষা বেশ সুন্দরভাবে হয়েছে এবং এই পরীক্ষায় কোনো সমস্যা হয়নি, পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই মর্মে তথ্য মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, তথ্য অধিদপ্তর থেকে। এবং তথ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে এই কথা যে এই অনুষ্ঠিত যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা যথেষ্ট ভালোভাবে হয়েছে। 1408টা কেন্দ্র, সবগুলো কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন আসলে চেকিং হয়েছে বা হয় নাই এই ব্যাপারটা আপনারা জানেন, আপনারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু এটার জন্য অধিদপ্তরের দায়ভার পুরোটাই আসবে না। আরেকটা হলো, বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে যে অনেকে মধ্যে এসে উত্তর বলে দিয়ে গেছে, অনেক শিক্ষকরা স্টুডেন্টদের বলে দিয়েছে, আবার অনেক শিক্ষকরা ধরেন এই 4টার দিকে প্রশ্নের ছবি নিয়ে গিয়ে উত্তর লিখে এনে আবার স্টুডেন্টকে দিয়েছে। এরকম ঘটনা দেখা গেছে, যেগুলো অনেক জায়গায় আছে, অনেক ভিডিও, এগুলো ওপেন এভিডেন্স। বাট এটার জন্য এত বড় একটা পরীক্ষা 1400 কেন্দ্রে সারা বাংলাদেশের 61টা জেলায় প্রায় 10 লাখ পরীক্ষার্থী অ্যারেঞ্জমেন্ট করাটা অনেকটা, তো এটা কোনোভাবেই হবে না। তো হবে কি, যারা অনেকে মনে করছেন যে 55-60 পেয়ে পাশ করে যাবেন, তারা হয়তো পাশ করবেন না, অথবা 65 পেয়ে পাশ করবেন মনে করে আসেন, কিন্তু পাশ করবেন না, কারণ পাশ করবে 80ওয়ালা 90ওয়ালা যে ডিভাইস নিয়ে গেছে। আর তার বাইরে যেসব জায়গায় ডিভাইস আসলে ওরকম ব্যবহার হয়নি, তার মানে এরকম না যে সারা বাংলাদেশে প্রত্যেকটা হলে হলে প্রচুর ডিভাইস ব্যবহার হচ্ছে, এরকম না। ডিভাইসের ব্যবহার হচ্ছে খুবই সামান্য, ধরেন 1000 মানুষ, 2000 মানুষ, 5000 মানুষ ব্যবহার করছে, 10 লাখ মানুষের 5000 সংখ্যাটা খুবই সামান্য। আর যারা এরকম টার্গেট দিচ্ছে, ওই টার্গেটটা হলো কি, যে হ্যাঁ, টার্গেটটা হলো, ওদের টার্গেট থাকে 1000 মানুষকে নিবে, পার হেড যদি 10 লাখ নেয়, 10 লাখে 1000 কত হয়, 10 লাখে কয়টা শূন্য হয়, 6টা শূন্য। আর 1000-এর আরো 3টা শূন্য, 6 আর 3 9টা শূন্য, প্রায় 10 কোটি বা 100 কোটি, এরকম একটা অ্যামাউন্ট ওরা উঠাই নিয়ে গেলে শেষ। মোট ফাঁকা সিট আছে কয়টা, ফাঁকা সিট আছে 2, মিলায় হলো 14,000। তো 14,000 মধ্যে ওরা ধরেন 2000 মানুষকে ডিভাইস টিভাইস দিছে, আর বাকিগুলো ফেয়ার ভাবেই হবে। এখন ব্যাপারটা হলো, আপনার উপজেলায় কতখানি ডিভাইস ব্যবহার হচ্ছে এর উপর ডিপেন্ড করে আপনার লাখ, চাকরিটা আপনার হবে কি হবে না। তবে মোটামুটি একটা সারসংক্ষেপে আসি, নাম্বার যাদের নাম্বার 65 থেকে 70 রেঞ্জে আছে, তারা অবশ্যই আশা রাখতে পারেন, তাতে যত ডিভাইস হোক আপনার উপজেলায় ডিভাইস দিয়ে পাশ করবে ধরেন 5 জন, 10 জন। 10 জন পাশ করলে আপনার উপজেলায় 30টা সিট আছে, বাকি 20টা তো ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে। আর আবার দেখা যায় ডিভাইস পার্টিদের অনেকেই ভাই ভাই গিয়ে ধরা খাবে, এবার এটা মাস্ট বি, এটা হবে। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা আছে, সেটা হলো আরো অনেক খেলা হবে। সো আপনার ব্যাপারটা যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার নাম্বার যদি 65 বা তার থেকে উপরে থাকে, তাহলে অবশ্যই আপনি ভাইবার প্রস্তুতি নেন। আরেকটা জিনিস হলো, ভাইবার প্রস্তুতিতে এবার খুব বেশি তেমন কিছু নাই, 10 মার্কের ভাইবা। তবে ভাইবার পাস ফেল, ফেল করাই দিলে সব শেষ, পাস করাই দিলে চাকরি হয়ে যেতে পারে, এটার একটা ব্যাপার থাকে। সো যাদের নাম্বার এর উপরে আছে তারা ভাইবার দিকে ফোকাস করেন, আর যাদের নাম্বার এর থেকে নিচে থাকে, তারা আমি বলবো যে এইদিকে এখন আর ভাইবা টাইবার টেনশন ছেড়ে দেন। আরেকটা জিনিস, আমি সত্য ন্যায়ের পক্ষেই কথা বলবো, কিন্তু আমি কি বলবো, আমাকে কেউ দেন এইখানে কোন একটা ব্যক্তি, আমি যে 3টা এভিডেন্সের কথা বললাম, একটা ইমেইলের একটা ছবি, ওই ইমেইলটার মূল ডিটেলস কোথায়, ওটার লিঙ্ক কোথায়, কোন আইডি থেকে আসছে, কোনো কিছু একটা দেন, কে পাঠাইছে তাকে, কোথা থেকে আসছে, এইটার আরো কোনো একটা প্রুফ ওই ইমেইলটার এগেইনস্টে দেন আপনি। ওই একটা স্ক্রিনশট তো সবকিছু প্রুফ করে না। 2 নম্বর হলো একটা পোস্ট, সেটা 4টা 15-তে, সেটা এটাই প্রুফ করে যে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রশ্ন বাইরে যায় নাই। তো পরীক্ষা শুরুর পরে গেলে তখন তো প্রশ্ন খুলে যায়। 1400 কেন্দ্রে প্রশ্ন খোলা থাকলে, 1400 কেন্দ্রে, এক একটা কেন্দ্রে যদি 10টা করেও রুম থাকে, 14,000 রুম, 14,000 রুমে যদি 14,000 রুমে এক এক রুমে যদি 100 করেও প্রশ্ন হয়, 14,000, এরপর আরো 2টা শূন্য, কত হয় দেখেন। হুম, আরো শূন্য হলে 14 লাখ প্রশ্ন ওপেন আছে। 14 লাখ প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 20টা প্রশ্নের ছবি বাইরে যাবে, এটা নর্মাল, এটা কেউই থামাই রাখতে পারবে না। যদি জেলায় পরীক্ষা না হয়ে আপনার বিভাগে হয়, তখন হয়তো আর একটু রেস্ট্রিকশন দেওয়া যাবে, বা ঢাকায় হলে আর একটু রেস্ট্রিকশন দেওয়া যাবে, কিন্তু 10 লাখ প্রার্থী ঢাকায় পরীক্ষা নেওয়া কি আসলেই পসিবল? আপনার কি মনে হয়? 10 লাখ প্রার্থী ঢাকায় গেলে একজনের কান্ধের উপর আরেকজন উঠে বসলেও শেষ হবে না, ধরবে না জায়গায়। তো যাই হোক, আমরা যেটা বলছি, যাদের 65-র উপরে তারা একেবারে নিশ্চিন্তে ভাইবার প্রস্তুতি নেন, যাদের 60-এর উপরে আছে তারা আমি বলবো যে একেবারে পাস করবেন বা একেবারে ফেল করবেন, এটা কিছুই বলা যাচ্ছে না। এটা ডিপেন্ড করে আপনার উপজেলায় পদ সংখ্যা কেমন ফাঁকা আছে, আপনার উপজেলায় ডিভাইস কেমন ব্যবহার হয়েছে, এবং আপনার উপজেলা সদর উপজেলা নাকি মফস্বলে। সদর উপজেলা হলে ওইসব উপজেলায় অনেক পরিমাণ প্রার্থী, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, নতুন পাশ করার লোকজন আছে,
সো দ্যাটস ওয়াই যাদের আপনার অন্যায়কে প্রমোট করবেন না প্লিজ। আমার মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে, আমার পার্সোনাল জায়গা থেকে আমি কি বলছি না বলছি যারা আমাকে চিনেন ওনারা জানেন। সো ওই সব কথা বাদ দেন। পাকাপোক্ত কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, যদি পারে আমাকে দেন, আমাকে এই লাইভের কমেন্টে পাঠান অথবা এসে দেন, তাহলে আমি অবশ্যই পরীক্ষা হিসেবে ব্যবস্থা করবো। আমি অন্তত আমার পার্সোনাল এসে 15 থেকে 20টা এভিডেন্স সহ পোস্ট করছি, প্রমাণ দিছি, পত্রিকা দিছি, বাট ওইগুলা কোনোটা তো পরীক্ষা ক্যান্সেল হওয়ার জন্য যথেষ্ট না। যদি আপনারা বলেন তাহলে বলেন যে না আমার কাছে আছে, বা আপনি যা বলছেন এটা একটা ভুয়া কথা বলছেন, বা আপনি একেবারে পক্ষপাত দুষ্টতা করছেন। আমি যদি বলি হ্যাঁ পরীক্ষা ক্যান্সেল হওয়া উচিত, অবশ্যই সবাই চলে আসেন, কালকে আন্দোলন করেন, তাহলে কি হবে? তাহলে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে? আপনারা পারবেন এটা বাতিল করাইতে প্রমাণ ছাড়া? আর যদি বাতিল হয় তাহলে তো আপনি বলবেন যে হ্যাঁ মিয়া কোচিং এর ব্যবসা করতে আসছেন না, পরীক্ষা বাতিল করাইতে চান এত মানুষের। সো এই সব বাদ দিয়ে যাদের নাম্বার 60-র উপরে তারা ভাইবার জন্য প্রস্তুতি হালকা পাতলা নিতে থাকেন, কিন্তু 65-র উপরে যারা তারা ফিক্সলি ভাইবার জন্য প্রিপারেশন নেন কম বেশি। আর ভাইবার জন্য প্রধানত কি কি পড়তে হয় সেটা একটু পরে কথা বলবো। ভাইবার জন্য একটু পরে কথা বলবো। কিন্তু যারা মনে করেন অনেক আশা নিয়ে বসে আছেন, তাদের কিন্তু আসলে কিছু করার নাই। এই দোষটা আপনি কাকে দিবেন? এটা তো আপনি পাবেন না। তো আসেন ভাইবার জন্য কি কি পড়তে হয় এটা একটু বলি। ভাইবার জন্য পড়তে হয় মোটামুটি আপনার আহ নিজের সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান অংশের যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং জুলাই অভ্যুত্থান এবং আমাদের সংস্কার কমিশন, এইসব জিনিসপত্র, এটা নিয়ে একটা বিস্তারিত লাইভ হবে, তখন কথা বলবো। তো আরেকটা যে জিনিসটা আমরা কথা বলবো সেই জিনিসটা হলো যে আপনাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে ওনারা কি করবেন। ওনারা আস্তে করে নিবন্ধনে ফোকাস করেন। নিবন্ধনে এই পর্যন্ত শূন্য পদের সংখ্যা 73,000-এর মতো আছে, এবং এইটা এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে এই শূন্য পদের সংখ্যা 70,000-এর আশপাশে। তো এইখানে অন্তত 65,000 পদ আবারও ফাঁকা থেকে যাবে, বা 60,000 পদ আবারও ফাঁকা থাকবে। আর পাশাপাশি সার্কুলার আসতেছে হলো নির্বাচনের পরে, কারণ যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে বিধিমালার শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা পদ্ধতি, এইখানে পরীক্ষা পদ্ধতিতে কি করছে এটা খুব ভালোভাবে একটু মাথায় রাখেন। তাহলে আপনি ডিভাইস ব্যবহারের পক্ষে? জি না, আমি ডিভাইস ব্যবহারের পক্ষে না। আমি ডিভাইস ব্যবহারের পক্ষে হবো কেন? আমার কি পরীক্ষার্থী কেউ আছে? বা আমি নিজে কি পরীক্ষা দিছি? আমি কি চাকরি প্রার্থী? হ্যাঁ। তো একটা জিনিস হলো আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার দিকে ফোকাস কেন করবেন, কারণ ওইখানে 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা মানে তো ডিভাইসের কথা মনে আসে, যাই হোক। তো 200 মার্কের যে প্রিলিমিনারি পরীক্ষা, এই 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলেই ভাইবা, ভাইবা পাশ করলেই চাকরি, বাস শেষ। আগের মতো অত কেওয়াজ নাই। তো এখন এখানে কি থাকবে? 100 নম্বরের সাবজেক্টিভ এবং 100 নম্বরের সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, এই সাবজেক্ট গুলোর পরীক্ষা। তো 100 নম্বরের হলো আপনার সাবজেক্টিভ পরীক্ষা। ধরেন আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনার রাষ্ট্রবিজ্ঞানের উপরে 100টা প্রশ্ন হইবে, রাষ্ট্রবিজ্ঞানের উপরে প্রশ্ন হবে 100টা, 100টা এমসিকিউ। এবং জেনারেল অংশে আপনার প্রশ্ন হবে 100টা। জেনারেল অংশের যে 100টা প্রশ্ন হবে, জেনারেল অংশের 100টা প্রশ্নের মধ্যে আপনার যা যা থাকবে জেনারেল অংশের 100টা প্রশ্নে, সেখানে থাকবে হলো আপনার জেনারেল অংশের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট থেকে 100, এবং ওই পাশে আপনার সাবজেক্ট থেকে 100। 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। এইটায় পাশ করতে নাম্বার দেওয়া আছে কত? পাস মার্ক হলো 40%, অর্থাৎ 200-র মধ্যে আপনি 80 পেলে পাস। কিন্তু জীবনেও না, এটা পাস মার্ক না, এটা ভুয়া কথা। কারণ ওইখানে যা লেখা আছে ওই কথার নিচে, এটা 4 নম্বর বিধির 2 নম্বর লাইনে, 4 নম্বর বিধির 2 নম্বর ধারায় বলা আছে পাস মার্ক হলো 40%। 1 নম্বর ধারায় বলা, আর 2 নম্বর ধারায় বলা আছে পাস করানো হবে 2:1 রেশিওতে। ধরেন আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, এখন রাষ্ট্রবিজ্ঞানে সারা বাংলাদেশে পদ ফাঁকা আছে 500, তাহলে সারা বাংলাদেশে ভাইবা দেওয়ার সুযোগ পাবে রাষ্ট্রবিজ্ঞান থেকে 1,000 মানুষ। খুব ভালোভাবে কথাটা বুঝেন, না বুঝলে আবার বলেন। হ্যাঁ। পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম হতে থাকবে, আপনার জায়গা থেকে আপনি কিছু বলেন। এখন আমি এটা কেমনে থামাবো? পরবর্তী পরীক্ষাগুলোতে এটা হতে থাকবে। ওনারা যথেষ্ট মানে চেষ্টা করছে এই বছর, কারণ প্রশ্ন কিন্তু বাইরে আসে না। এটা কেউ পারলে প্রুফ দেন এখানে, অথবা আমাদের কমেন্টে দেন, অথবা আমাদের ইনবক্স করেন। আমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছি, কেউ যদি সোর্স সহ ওরকম কিছু, আমি যেই 3টা প্রমাণ বললাম এর বাইরে কোনো কিছু কেউ যদি বলতে পারেন, আই গ্যারান্টি ইউ যে পরীক্ষা অবশ্যই বাদ করার ব্যবস্থা করা যাবে। কিন্তু আপনি এর বাইরে কোনো প্রমাণ হাজির করেন পারলে। আমি নিজে প্রমাণ খুঁজতেছি গত 1 সপ্তাহ যাবত, যে প্রশ্ন ফাঁস হয় কিনা এটার দিকে আমি নজর রাখতেছি। এবং পরীক্ষা 9 তারিখ হলো না, আজকে 11 তারিখ, এই 3 দিন ধরে অনেকগুলো পোস্ট করছি এগুলো সম্পর্কিত, বাট কোথাও এভিডেন্স পাওয়া যায়নি। হ্যাঁ। তো দেখা যাক কি হয়। এটা হলো আসল কথা। তো যেটা বলছিলাম, নিবন্ধনে 100 মার্কের যে সাবজেক্টিভ প্রিলিমিনারি অংশ, ওইটার একটা সিলেবাস দেয়া আছে অলরেডি এনটিআরসি এর, কিন্তু ওইটা হয়তো আপডেট করবে।
যদি আপডেট করি খুব বেশি কিছু চেঞ্জ হবে না, যা আছে ওরকমই থাকবে কাছাকাছি, হয়তো নাম্বার ডিস্ট্রিবিউশনে একটু এদিক সেদিক হবে। তো আপনি অনার্সে যা পড়েছেন আপনার সাবজেক্টের ওই জায়গা থেকে বেসিক বেসিক জিনিসগুলো থেকেই মূলত প্রশ্নগুলো হবে। এবং এমসিকিউ এর মূল ঝামেলাটা কোথায়? আপনার লিখিত টাইপ প্রশ্ন হলে 10 মার্কের একটা প্রশ্ন আপনাকে যদি বলে সমাজবিজ্ঞান কাকে বলে, এর প্রয়োজনীয়তা, দুইজন মনীষীর সংজ্ঞা, আপনি যা মনে চায় বানিয়ে গেছেন লিখতে পারবেন, 10-এর মধ্যে 5-7, না পেলেও অন্তত 3-4-5 অবশ্যই পাবেন, 7-8 না পেলেও। কিন্তু এমসিকিউ টাইপ পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা সংজ্ঞা দিয়ে বলবে এই সংজ্ঞাটি কার, অথবা একটা পয়েন্ট দিয়ে বলবো অমুক কথা কে বলেছেন, অথবা অমুক ঘটনাটা কত সালে ঘটেছে। পারলে উত্তর এক, না পারলে উত্তর গোল্ডিং। সো আমি যেই কথা বলছিলাম যে আসলে পাস মার্ক 40% না, পাস মার্ক যদিও 40% বলা আছে কিন্তু বাস্তবে 40% না। কেমন? আমি ধরেন খুব ভালো, মানে খুব খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কনসেন্ট্রেট করেন আমার দিকে, কনসেন্ট্রেট করলে আমি একটা জিনিস বলতেছি, সেটা হলো আপনার খুব খেয়াল করে শুনেন। ধরেন আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, সারা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান থেকে অ্যাপ্লাই করছে 10,000 মানুষ। কত? 10,000। এবং সারা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের পদ ফাঁকা আছে কত? 500। তাহলে সারা বাংলাদেশ থেকে বলেন তো রাষ্ট্রবিজ্ঞানে ভাইবা দিবে কতজন মানুষ? ভাইবা দিবে 500, পদ ফাঁকা থাকলে 1,000 মানুষ। তাহলে 10,000-এর মধ্য থেকে 1 থেকে 1,000 পর্যন্ত সিরিয়ালে যাদের নাম্বার থাকবে ওনারা ভাইবা দিতে পারবে, আর 1,000 থেকে পরের যে 9,000 জন এরা সব বাদ পড়ে যাবে। ব্যাস, সহজ কথা। প্রথমে 1 থেকে 1,000 পর্যন্ত জন মানুষের নাম্বার যা হোক না হোক, তো কেউ তো 80 পাওয়ার জন্য পরীক্ষা দেয় না, সবাই 90, 92, 95, 100, 110, 20, 30, 50 এরকম পাবে। তো ধরেন সিরিয়ালে এই 10,000 মানুষের মধ্যে 1 নাম্বার ব্যক্তির নাম্বার হলো 151, এবং সিরিয়ালে 1,000তম ব্যক্তির নাম্বার হলো ধরেন 109। তাহলে 151 থেকে 109 পর্যন্ত টানছে, মানে হলো 109 ছিল কাটমার্ক, অর্থাৎ 109 পেয়ে ভাইবা দেওয়া গেছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। অর্থাৎ 40%, মানে 80 পেয়ে কেউ ভাইবা দিবে না, এটা কনফার্ম, ওভারশিওর। যারা ওই প্রজ্ঞাপনটা দেখেননি, যে নিবন্ধন সংক্রান্ত যে প্রজ্ঞাপনটা হয়েছে, ওই প্রজ্ঞাপনটার ছবি একটু ভালোভাবে দেখে নেবেন। ওই প্রজ্ঞাপনে এই কথা বলাই আছে স্পষ্ট করে, যে নিবন্ধনের ওইখানে কোথায় বলা আছে সেটা আমি বলে দিচ্ছি, যারা আবার খুঁজে পাবেন না আবার বলতে পারেন যে স্যার আন্দাজি কুন্দাজি কথা বলতেছে। আমি কিন্তু আন্দাজি কুন্দাজি কথা বলতেছি না, ওইখানে বলা আছে যে পরীক্ষা হবে, কি পরীক্ষা? পরীক্ষা হবে একটা আপনার লিখিত টাইপ পরীক্ষা, এবং এই পরীক্ষাটার ক্ষেত্রে পাশ করানো হবে কত? পাশ করানো হবে 2:1 রেশিওতে। অর্থাৎ আপনার সাবজেক্টে যদি একটা পদ ফাঁকা থাকে 2 জন মানুষ ভাইবা দিবে, যদি 10টা পদ ফাঁকা থাকে 20 জন মানুষ ভাইবা দিবে, যদি 100 পদ ফাঁকা থাকে 200 মানুষ ভাইবা দিবে। সারা বাংলাদেশের 10,000 ক্যান্ডিডেট থেকে ওরা 200 মানুষকে ভাইবার জন্য সিলেক্ট করবে। সেই 200 কারা? যারা 200 নাম্বারের এমসিকিউ টাইপ পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বার রিস্ক করতে পারবে। অর্থাৎ 1 থেকে 200 জন ব্যক্তির নাম্বার সিরিয়ালে সাজাবে, 1 থেকে 10,000 জনের মধ্যে সিরিয়ালে 1 থেকে 200 পর্যন্ত যাদের নাম্বার, 200তম ব্যক্তির যেই নাম্বারটা হবে ওইটাকে বলা হয় কাটমার্ক। 200তম ব্যক্তি ধরেন পাইছে 121, ওইটাই শেষ। যে 120 পাইছে সেও ভাইবা দিতে পারবে না। এটাই হলো নিবন্ধনের কথা। নিবন্ধনে আমাদের এইখানে দেয়া আছে অলরেডি। তাহলে নিবন্ধন কিন্তু আগে থেকে হার্ড হয়ে গেল। আগে কি ছিল? প্রিলিতে 40 পেলেই লিখিত পরীক্ষা দেওয়া যেত, এখন আর ওরকম থাকছে না। এখন প্রিলিতে নাম্বারই চূড়ান্ত নাম্বার। সো প্রিলিতে আপনি যত বেশি নাম্বার তুলতে পারবেন তত বেশি আপনার চান্স থাকবে নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করার। এখন নিবন্ধন পরীক্ষার যে 2টা পার্ট আছে না, একটা পার্ট হলো সাবজেক্টিভ পার্ট, একটা পার্ট হলো জেনারেল পার্ট। জেনারেল পার্টের মধ্যে আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আর একটা পার্ট হলো আপনার সাবজেক্টিভ পার্ট, যেখানে আপনি যে সাবজেক্ট, আপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে। তো এর মধ্যে আবার একটা জিনিস আছে, আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টটা যদি হাই স্কুলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন গত বছর হাই স্কুলে ছিল যারা সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, ইসলামের ইতিহাস, এই সকল সাবজেক্ট গুলো ছিল, তাদের জন্য 7টা সাবজেক্ট পড়া লাগছে। হাই স্কুলে সামাজিক বিজ্ঞান অনুষদে তাদের নিয়োগ, এবং এই নিয়োগের জন্য তাদের 7টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, আপনার রাষ্ট্রবিজ্ঞানও পড়া লাগবে, সমাজ কল্যাণও পড়া লাগবে, সমাজ বিজ্ঞানও পড়া লাগবে, ইতিহাসও পড়া লাগবে, ইসলামের ইতিহাসও পড়া লাগবে, ভূগোলও পড়া লাগবে, সবই পড়া লাগছে। এই বছরও ওরকম থাকে কিনা, নাকি ই করবে সেটা এখনো চূড়ান্ত না, তবে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে ওরকম 7টা সাবজেক্টেই পরীক্ষা হবে এই বছর। 7টা সাবজেক্টে যদি পরীক্ষা আপনার দিতে হয় হাই স্কুল পর্যায়ে, কারণ হাই স্কুল পর্যায়ে আলাদা সাবজেক্ট হয় না, যে সমাজ বিজ্ঞানের টিচার নিচ্ছি, সমাজ কল্যাণের টিচার নিচ্ছি, হাই স্কুলে এরকম হয় না। হাই স্কুলে হয় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক, এবং এইখানে আরো 2-3টা নতুন সাবজেক্ট যোগ করছে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই সাবজেক্টটা আগে ছিল না, এটাও ইনক্লুড করে দেওয়া হয়েছে যে ওনারা সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে। এরকম আরো কয়েকটা সাবজেক্ট যুক্ত হয়েছে।
তো মূল কথা হলো আপনার দুইটা জিনিস, সাবজেক্টিভ অংশ এবং জেনারেল অংশ। তো জেনারেল অংশ প্রাইমারির জন্য যা পড়ছেন ওই একই ধরনের সিলেবাস কিন্তু। তো জেনারেল অংশ যদি কেউ ওই পড়াটা ভালোভাবে পড়ে থাকেন, ওইগুলোই আবার রিভিশন করতে থাকেন, আর পাশাপাশি সাবজেক্টিভ অংশ অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন। আর যাদের জেনারেল অংশের প্রস্তুতি ভালো না, বা এবার পরীক্ষা দিয়ে দেখলেন যে কোনো কোনো জায়গায় সমস্যা আছে, গণিতে দুর্বলতা আছে, ইংরেজিতে দুর্বলতা আছে, ওগুলো আবার ভালোভাবে রিভিশন দেন এবং ওগুলো বুঝে বুঝে প্রস্তুতি নিতে থাকেন। কারণ দেখা যাবে কেউ জেনারেল পার্টে 80 পাইছে কিন্তু সাবজেক্টিভে 50 পাইছে, ধরা খেয়ে যাবে। আবার কেউ সাবজেক্টিভ পার্টে পার্টে 80 পাবে, আবার জেনারেল পার্টে 40, 50, 60 পেয়ে ধরা খেয়ে যাবে। দুই পার্টেই সর্বোচ্চ নাম্বার তুলতে পারলে তাহলেই কেবল সামনের নিবন্ধন গুলোতে চাকরি পাওয়ার রাস্তা খোলা থাকবে, আদারওয়াইজ পাশ করারই রাস্তা খোলা থাকবে না। অনেকেই খুশি যে স্যার পাস মার্ক তো 40%, পাস মার্ক 40% না। আর স্কুল পর্যায়ে 2 যেটা আছে এটা নিয়ে একটু জটিলতা আছে। স্কুল পর্যায়ে 2 এ হলো 140 মার্ক, এটা থাকবে আপনার সাবজেক্টিভ। আর জেনারেল পার্টে নাম্বার থাকবে হলো 60। স্কুল পর্যায়ে 2 এটা একটু বেশি জটিল। স্কুল পর্যায়ে 2 বলতে বোঝায় কোনটা? স্কুল পর্যায়ে 2 বলতে বোঝায় মাদ্রাসা। মাদ্রাসার যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য মাদ্রাসা বলতে ইবতেদায়ী মাদ্রাসা, যেটা স্কুল পর্যায়ে 2 বা জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী, তাদের জন্য বিষয়ভিত্তিক 140 নম্বরের পরীক্ষা হবে। এবং জেনারেল অংশ অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত ও বিজ্ঞান, এই অংশগুলোতে হবে 60 মার্কের পরীক্ষা। 140 হবে সাবজেক্টিভ। মাদ্রাসা সংশ্লিষ্ট তার যে মূল বিষয়, তার যে বিশেষ বিষয় ছিল, ওই ধরনের বিষয়গুলোর উপরে পরীক্ষাটা হবে। আর জেনারেল 60 মার্ক, যেটা হলো স্কুল পর্যায়ে 2 আলিয়া মাদ্রাসা মানে ইবতেদায়ী মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোর জুনিয়র মৌলভী বা ইত্যাদি। এই একটা জিনিস। আর একটা জিনিস হলো আপনার এইখানের যে সিলেবাসটা, জেনারেল পার্টের সিলেবাসটা প্রাইমারির মতো মোটামুটি সেম। তো যাদের ওইটার প্রস্তুতি ভালো, ওইগুলো ভালোভাবে রিভিশন দেন। আর যাদের রিভিশন মানে প্রস্তুতি ভালো না, রিভিশন কি দেবেন, এরকম যারা আছেন তারা সাবজেক্টিভের পাশাপাশি জেনারেল অংশে ফোকাস করেন। আর যারা জেনারেল অংশে ভালো, তারা সাবজেক্টিভ অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন। বাজারে এখন পর্যন্ত ওরকম কোনো বই পাওয়া যায় না যে কি করতে হবে বা এমসিকিউ আকারে পড়া, কারণ বাজারে বই আছে সব লিখিত আকারের বইগুলো। এখন পর্যন্ত এই টাইপের বই এখনো বাজারে কোনো বই আসেনি। যদি আসে তাহলে আপনারা পেয়ে যাবেন। তবে বিদ্যাবাড়ি এটার জন্য লেকচার শিট তৈরি করছে এবং ক্লাসগুলোতে আমরা লেকচার শিট দিচ্ছি, যেগুলো এমসিকিউ আকারে করা। পুরোটা লেকচার, প্রত্যেকটা লেকচারের সাথে 50 থেকে 100 এমসিকিউ প্রত্যেকটা লেকচারে। 100টা এমসিকিউ মানে হলো আপনার সাবজেক্টের এক একটা অধ্যায়ের উপরে 100টা, 150টা, 200টা করে এমসিকিউ যখন সলভ করবেন, সাবজেক্টটা সম্পর্কে প্রশ্ন কেমন হবে এটাও বুঝতে পারবেন এবং অন্যান্য জিনিসগুলো বুঝতে পারবেন। আশা করি বই আকারেও আমরা খুব দ্রুত এটা আপনাদেরকে দিতে পারবো। আরেকটা জিনিস, সেটা হলো এখন থেকে এনটিআরসি এ যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে হাই স্কুল, বেসরকারি হাই স্কুলগুলো, এইগুলোর যে সে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ হেডমাস্টার বা মাদ্রাসা সুপার, এই ধরনের পোস্টগুলোর জন্য নতুন বিধিমালা করেছে। এইগুলো এখন এনটিআরসি এ নিয়োগ দিবে এবং সরাসরি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতোই একটা পরীক্ষা হবে। এবং ওই পরীক্ষাটার জন্য নম্বর বন্টনটা কেমন হবে সেটা যদি একটু বলি। ওই পরীক্ষার নম্বর বন্টনটা অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ হেডমাস্টার অথবা আপনার হলো মাদ্রাসা সুপার, এই ধরনের পোস্টগুলোর ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পরীক্ষা হবে মোট 80 নম্বরের লিখিত টাইপ পরীক্ষা এবং 20 নম্বরের ভাইবা পরীক্ষা। 20 নম্বরের ভাইবা পরীক্ষায় আপনার সার্টিফিকেটে থাকবে 12 আর 8 মার্ক থাকবে প্রশ্ন উত্তর এগুলোর উপরে। বাকি থাকলো 80 নম্বরের লিখিত পরীক্ষা। 80 নম্বরের লিখিত পরীক্ষাতে সেম বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, এই অংশগুলো থাকবে। পাশাপাশি দুইটা জিনিস বেশি থাকবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে: আর্থিক বিধিবিধান এবং প্রশাসনিক যে নিয়ম কানুন, এইগুলোর উপরে কিছু টপিকের প্রশ্ন হবে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানও এখন সরাসরি এনটিআরসি এ নিয়োগ দিবে এবং আপনারা চাইলে ওই পরীক্ষাটাও অংশগ্রহণ করতে পারবেন। আমি বলি যারা সাবজেক্টিভ অংশে দুর্বল আছেন তারা এখন অল্প অল্প করে এখন থেকেই সাবজেক্টিভ অংশের প্রস্তুতি নেন। তবে আগের মতো গতানুগতিক না, ওরকম লিখে লিখে কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা পুরা সাবজেক্টিভ 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা। যত বেশি নাম্বার তুলতে পারবেন সামনের নিবন্ধন পরীক্ষাগুলোতে ততই লাভ হবে। আগে যেরকম ছিল যে নাম্বার উঠলে ভালো, না উঠলে নাই, ওরকম এখন আর নাই। কিন্তু আপনি কোন সাবজেক্ট থেকে নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন একটু কমেন্ট করেন দেখি। স্যার কলেজ পর্যায়ে নিয়ে কিছু বলেন। কলেজ পর্যায়ে সেম জিনিস, 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা সাবজেক্টিভ, 100 নম্বরের জেনারেল অংশ, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান যেগুলো আছে এগুলো। এরপরে আসেন নিবন্ধন পরীক্ষায় কেন আপনার প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার গুলো আপনাকে করবে। কারণ হলো প্রিলিমিনারি পরীক্ষায় 200-র মধ্যে কেউ পাবে 150, কেউ পাবে 160, 170। ভাইভায় মার্কস হলো মাত্র 20। ভাইভায় 20-এর মধ্যে কেউ পাবে 12, কেউ পাবে 15 বা কেউ পাবে 17। 2, 4, 5 মার্কের পার্থক্য পেতে পারে।
মূল পার্থক্য যেটা হবে সেটা 200 মার্কের এমসিকিউ টাইপ পরীক্ষায়। তো এমসিকিউ টাইপের পরীক্ষায় যদি আদা জল খেয়ে এখন থেকে লাগেন, সার্কুলার হবে মাস্ট বি ইলেকশনের পরে। ইলেকশন হলো 12ই ফেব্রুয়ারি। ইলেকশন শেষ হতে হতে রোজা চলে আসবে, রোজা শেষ হলে রোজার ঈদ আসবে। রোজার ঈদ সম্ভবত 18ই মার্চ বা এর আশপাশে হবে। তাহলে মার্চ মাসের শেষ নাগাদ হয়তো সার্কুলার পাবেন, অথবা মার্চের শুরুর দিকেও পেতে পারেন। তবে বেশিরভাগ সম্ভাবনা মার্চের শেষ নাগাদ নিবন্ধনের সার্কুলার আসার। এবং বলা হয়েছে এবছর সার্কুলারের পরবর্তী 45 দিনের মধ্যে ওনারা পরীক্ষা নিবেন। সেটা ওনারা নিক বা না নিক, কিন্তু যদি পরীক্ষা প্রাইমারির মতো এরকম আসলেই 45 দিনের মধ্যে হয়, তখন ওইটুকু সময়ের মধ্যে আপনি কিন্তু প্রস্তুতি শেষ করতে পারবেন না। এখন থেকে এই জন্য সাবজেক্টিভ অংশটাতে অল্প অল্প করে ফোকাস দেন, তবে লিখিত আকারে পড়বেন না, এমসিকিউ আকারে পড়বেন। মাইক্রোবায়োলজি রুনিয়া রুনি, ইকোনমিক্স রিয়া বিশ্বাস, দেখি কোন সাবজেক্টের লোকজন বেশি, রাজনীতির সাবজেক্ট মানে হলো রাষ্ট্রবিজ্ঞান, তানিশা জামান, বাহ বেশ চমৎকার করে বলছেন। তো আরেকটা জিনিস হলো আপনার এই নিবন্ধন পরীক্ষাতে আপনি যতটুকু সময় এখন পাচ্ছেন, আগে এর থেকে অনেক বেশি সময় পাওয়া যেত। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেলে জেনারেল অংশের পরীক্ষাটা, তারপরে আবার ওইটার ফলাফল দেওয়ার পরে ফলাফলের জন্য অপেক্ষা করতে হতো 1 বা 2 মাস। ফলাফলের পরে আবার আরেকটা জিনিস আসতে আরো 1-2 মাস সময় লেগে যাইতো। সব মিলিয়ে দেখা যেত লিখিতর জন্য অর্থাৎ সাবজেক্টিভ অংশের প্রস্তুতি নিতে অন্তত 3-4 মাস এক্সট্রা সময় পাওয়া যেত জেনারেল পার্টের পরে। কিন্তু এবার জেনারেল পার্ট আর সাবজেক্টিভ পার্ট দুইটার জন্য কিন্তু আলাদা টাইম পাবেন না, একই দিনে একই প্রশ্নপত্রে একই সময়ে একই হলে পরীক্ষা হয়ে যাবে 200 মার্কের। সো প্রস্তুতি 200 মার্কের ফুল কম্প্যাক্ট একটা কম্বাইন্ড প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করেন। যারা জেনারেল অংশে দুর্বল আছেন তারা জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতেই ফোকাস করেন। যারা জেনারেল অংশে মোটামুটি ভালো প্রস্তুতি আছে, বাসায় ওইগুলোই আবার রিভিশন দেন, সাবজেক্টিভটাতে ফোকাস করেন। আমাদের এখানে বেশ কয়েকটা সাবজেক্টের নিবন্ধন কোর্স চালু আছে। যারা নিবন্ধনের এই এমসিকিউ টাইপ পরীক্ষাগুলো কেমন হয় বা হয় না, আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের দেখি আমরা যদি একটা ফ্রি ক্লাস আয়োজন করা যায়, সাবজেক্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন, যেমন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের, ইতিহাসের ইতিহাসের, যেটা যে পরিমাণ আমাদের পড়ে, তাহলে আমরা একটা নিবন্ধন সেমিনারের আয়োজন করব, যেখানে ধরেন আমি সমাজ কল্যাণ বা সমাজ বিজ্ঞান অংশটা যখন পড়াচ্ছি, ওই অংশটা কিভাবে প্রশ্ন হবে, আমি যে শীট গুলো দিচ্ছি ওরকম স্যাম্পল গুলো দেখে ওইভাবে পড়লে এই আপনার প্রস্তুতিটা কিভাবে হবে, বা আপনি নিজে নিজে প্রস্তুতি করলে কি হবে, এই দুইটা পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। একটা সেমিনার হবে আশা করি, এই সেমিনারটা করলে কেমন হয় একটু কমেন্টে বলেন। প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা, যেমন রাষ্ট্রবিজ্ঞানের সেমিনার তো গণিতের সান নিলে লাভ নাই, আবার গণিতের সেমিনার তো ইংরেজির সান নিলে লাভ নেই। তো এই জন্য আমাদের যতগুলো সাবজেক্ট আছে, আমাদের প্রায় 25 থেকে 26টা সাবজেক্টের টিচার রয়েছে, আলাদা সাবজেক্টের টিচার, যারা ওই নিজ নিজ সাবজেক্ট গুলোই পড়াচ্ছেন। গত বছরও তারা পড়িয়েছেন, এই বছরও তারাই পড়াবেন। তো তাদের সাথে যদি এই সেমিনারটা হয়, তাহলে আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন সেই সেমিনারটা আপনারা চাচ্ছেন কিনা, বলে কেমন হয়। এবং ওইটার রেজিস্ট্রেশনটা ফ্রি রাখলে ভালো হয়, আশা করি ওটা ফ্রি রাখবো আমরা ইনশাল্লাহ একটা সেমিনার দিয়ে। এবং একটা সেমিনার বলতে এক সাবজেক্টের জন্য একটা না, প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা সেমিনার। ওই জন্য বলছি আপনারা কোন সাবজেক্টের কে আছেন একটু কমেন্ট করলে বুঝতে সুবিধা হয় যে কোন সাবজেক্টে আসলে ক্যান্ডিডেট কেমন, সেই অনুযায়ী জুম গুলো নিয়ে একটা প্রিপারেশনের ব্যবস্থা আপনাদের করা যায়। আর একটা হলো কোর্স আমাদের সবগুলো সাবজেক্টেরই রয়েছে। যদি আপনি চেক করে দেখতে চান আমাদের কোনগুলো চালু আছে, কোন কোর্সে কতগুলো ক্লাস আছে, কোন স্যাররা ক্লাস নেবেন, কিভাবে ক্লাসগুলো সম্পন্ন হবে, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আমাদের যে ওয়েবসাইট আছে www.vidyabari.com, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি দেখবেন যে আমাদের যে সাবজেক্টিভ অংশটা নিবন্ধন, আলাদা একটা আছে, আলাদা একটা প্যানেল আছে। নিবন্ধনের প্যানেলে ক্লিক করলে ওইখানে আপনি দেখতে পারবেন যে আমাদের কোন কোন সাবজেক্টে নিবন্ধনের কোর্স চালু আছে। আমরা অলরেডি ভর্তি নিচ্ছি এবং অনেকগুলো ক্লাস অনেক ব্যাচের হয়েছে। সব ব্যাচ গুলোতেই ওই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, যেই পিডিএফ সবগুলো যদি আপনি 15টা লেকচারে হয় বা 20টা লেকচার হয়, 20টা লেকচারে 100 করে হলে 20টা লেকচার 100 করে এমসিকিউ, 2000+ এমসিকিউ এমনিতেই আমাদের সাথে করে ফেলবেন আপনার সাবজেক্টের। আর সাবজেক্টিভ এমসিকিউ এর পাশাপাশি জেনারেল অংশের প্রস্তুতি তো আমাদের এখানে এটাও রয়েছে, বা দুইটা কম্বাইন্ড প্রস্তুতি নিলে সেটারও ব্যবস্থা আছে, অথবা যদি শুধু সাবজেক্টিভ প্রস্তুতি নিতে চান সেটারও ব্যবস্থা আছে। আর এর বাইরে আরেকটা জিনিস, আমাদের দাবি মানতে হবে, সেমিনার দিতে হবে না, না আপনারা একটা আন্দোলন করেন, তারপরে প্রত্যেক সাবজেক্টের সাবজেক্টিভ সেমিনার পাবেন। তো সাবজেক্টিভ সেমিনার তো গেল, এগুলো বাদ দেন। এই একটা প্রস্তুতিতে কিন্তু দুইটা আপনার প্রস্তুতি সম্পন্ন হবে। সেটা আবারও বলি, একটা হলো প্রধান শিক্ষক অথবা মাদ্রাসা সুপার, এই নিয়োগটা আপনার কমপ্লিট হয়ে যাবে একটা প্রস্তুতিতে। আবার আপনার সাবজেক্টের যে নিবন্ধন পরীক্ষা ওটাও কমপ্লিট হবে। আর একটা হলো আপনারা সময় পাচ্ছেন এখন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ,
এপ্রিলে ধরেন আপনাদের সার্কুলার হতে পারে, মে মাসে বা জুন মাসে পরীক্ষা হতে পারে। তো এখন থেকে প্রস্তুতি না নিলে কি হবে, আপনি যদি প্রাইমারির মতো এরকম সার্কুলারের অপেক্ষায় বসে থাকেন ঠুস করে সার্কুলার দিয়ে পরীক্ষার ডেট দেয়, তখন ওইটুকু সময়ের মধ্যে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি অন্তত নেওয়া সম্ভব না। 100 মার্ক হয়তো 2-3 মাসে নেওয়া যায়, কিন্তু 200 মার্কের নেওয়াটা মোটেও সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ ওইটুকু সময়ের মধ্যে। দ্যাটস ওয়াই 200 মার্কের ফুল প্রিপারেশনটা নিতে চাইলে এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতিটা শুরু করলে আশা করি আপনার প্রস্তুতিটা খুবই ভালো হবে। আপনি কোন সাবজেক্টের শুধু জাস্ট কমেন্ট করে রাখেন, তাহলে আমাদের টিম আপনাদেরকে রিপ্লাই দিবে কোনটা কে ক্লাস নিবে, কোনটা কে কি করবে, এটার বিস্তারিত ওইখানেই জানতে পারবেন। ওইটার বিস্তারিত আমাদের ওইখানে আপনারা জানতে পারবেন। তো তারা ইনশাল্লাহ আপনার ই করে দিবে, বিস্তারিত বলে দিবে। ওকে, আশা করছি তখন আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন। আরেকটা জিনিস হলো, আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভর্তি আছেন তারা বলতে পারেন যে ক্লাসগুলো করে কেমন লাগছে। এমসিকিউ গুলো যে আমরা যেভাবে দেখাচ্ছি ওরকম আপনি বাজারে কোনো বইয়ের মধ্যে পাবেন না, এখন পর্যন্ত ওরকম কোনো বই বের হয় নাই। তবে খুব দ্রুত বের হবে, বের হলেও কোয়ালিটি গুণগত মানের যে ব্যাপারটা আছে, একজন সাবজেক্টিভ টিচার যেভাবে দিবেন সেটা আপনার জন্য বেশ উপকারী হবে। এবং কোর্স ফিও খুবই সামান্য রাখা হয়েছে, একেবারেই অল্প কোর্স ফি, যাতে আপনি সাবজেক্টিভ প্রস্তুতিটা, আরেকটা জিনিস হলো নিজে বুঝে তারপরে প্রস্তুতিটা শুরু করলে আপনার জন্য কাজটা সহজ হবে। অর্থাৎ নিজেই নিতে পারবেন, কিন্তু ওই সামান্য ফি দিয়ে আমাদের কাছে একটা গাইডলাইন নিয়ে তারপরে যদি আপনি নিজে আরেকটু এফোর্ট দেন তাহলে অনেক বেশি ভালো কাজ হবে। আরেকটা জিনিস হলো, আপনার প্রধান শিক্ষক পদে যারা যারা অ্যাপ্লাই করেছেন, প্রধান শিক্ষক পদে কিন্তু আপনার পরীক্ষা হতে হতে অনেক দূর আছে। ঈদের পরে ছাড়া প্রধান শিক্ষকের পরীক্ষা হওয়ার চান্স আপাতত নাই, কারণ 30 জানুয়ারি হচ্ছে আপনার 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষাটা। প্রিলিমিনারি পরীক্ষার আগে আপাতত প্রধান শিক্ষক পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না, এবং এরপরে ইলেকশন, ইলেকশন শেষ হয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে প্রধান শিক্ষকের পরীক্ষা, সেক্ষেত্রে মোটামুটি ঈদের আগে হওয়ার কোনো চান্স নাই। তো আপনি প্রাইমারি যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটা, এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা প্রধান শিক্ষক পদের জন্য পদ সংখ্যা খুবই সামান্য। পদ সংখ্যা প্রথমে যেটা ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, যার কারণে এটা খুবই কম্পিটিশন। প্রায় আপনার 650-র বেশি প্রার্থী এক একটা পদের বিপরীতে পরীক্ষা দিবেন। ভয় পাওয়ার কিছু নাই, 650 সবাই রিয়েল ক্যান্ডিডেট না। রিয়েল ক্যান্ডিডেটের সংখ্যা 50 বা 100 জন যারা এফোর্ট দিচ্ছে। তো আপনি ভালোভাবে একটা প্রস্তুতি নিতে থাকেন, জেনারেল অংশটা যেটা একই সাথে প্রধান শিক্ষক, এরপরে বেসরকারি প্রধান শিক্ষক, এরপরে এনটিআরসি এর যে জেনারেল পার্ট ওইটার জন্য ভালো হবে, এরকম সব মিলে একটা প্রস্তুতি নেন। আর বর্তমানে যেই এনটিআরসি এর সার্কুলারটা চলতেছে, সপ্তম গণবিজ্ঞপ্তি, ওইটা নতুনদের জন্য না, ওইটা যাদের নিবন্ধন সার্টিফিকেট আছে তাদের জন্য। অর্থাৎ যারা নিবন্ধন পাস তারাই শুধুমাত্র ওইখানে আবেদন করতে পারবে। পদ ফাঁকা আছে প্রায় 70,000-এর আশপাশে, কিন্তু ক্যান্ডিডেট 5,000-এর বেশি হবে না, 5-10 হাজার হতে পারে। বাকি পদ আপনাদের জন্যই ফাঁকা থাকবে, এবং সব মিলে যখন এপ্রিল মাসে সার্কুলার আসবে তাতে লাখের কাছাকাছি পদ ফাঁকা থাকবে। হুম। কিন্তু লাখের কাছাকাছি পদ ফাঁকা থাকলে ওইটা কিন্তু একটা সাবজেক্ট না, অনেকগুলা সাবজেক্টের, যার কারণে প্রস্তুতি আসলেই কম্প্যাক্ট হওয়া উচিত। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় প্লিজ একটু বলবেন। 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে একটা সম্মেলন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ পুনর্গঠনের জন্য। ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা পুরো ভেঙে পড়ছিল যুদ্ধ করতে করতে, ওইটা পুনর্গঠনের জন্য ওরা ওইখানে বসে দুইটা প্রতিষ্ঠান গঠন করে। ওই সম্মেলনের পরে 1944 সালে সম্মেলনটা হয়। একটা প্রতিষ্ঠান আইএমএফ, আর একটা নাম হলো আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটার নাম হয়ে যায় পরবর্তীতে বিশ্বব্যাংক। এই দুইটা সংস্থাকেই বলা হয় ব্রেটন উডস ইনস্টিটিউশনস। তো এগুলো ক্লাসে তো আমরা ডিটেলসে বলেছি। তো যাই হোক, আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, আপনার সাবজেক্টিভ অংশটা খুবই খুবই ভাইটাল থাকবে নিবন্ধনে চাকরি পেতে গেলে এখন থেকে। আর জেনারেল অংশটাও কম গুরুত্বপূর্ণ না, কারণ এইখানে প্রতিটা নাম্বারই ভাইটাল। 200-র মধ্যে আপনি যদি 151 পান তাহলে আপনি চাকরি পাওয়ার দৌড়ে অনেক এগিয়ে থাকবেন। আবার যদি 200 মার্কের পরীক্ষা আপনি 100 পান তাহলে অনেক পিছিয়ে থাকবেন, যেটা আর কোনো জায়গায় কাভার করার সুযোগ নেই। আগে যেরকম লিখিত ছিল, ভাইবা ছিল। আর আরেকটা জিনিস হলো, আগে প্রিলির নাম্বার যোগ হতো না, যখন শুধু প্রিলি, লিখিত, ভাইবা 3টা পরীক্ষা ছিল, তখন শুধু একটা পরীক্ষার নাম্বার দিয়ে মেধা তালিকা হতো নিবন্ধনে, সেটা হলো লিখিত পরীক্ষা। এখন যেটা হবে, আপনার প্রিলিমিনারি পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, তো দুইটারই নাম্বার যোগ হবে। আগে ভাইবার নাম্বার যোগ হতো না, ভাইবা ছিল পাশ ফেল। আর গতবার এমন এক সার্কাস দেখাইছে, 20,000 মানুষ ভাইবা ফেল করছে নিবন্ধনে, 20,000-এর বেশি মানুষ নিবন্ধনের ভাইবা ফেল করছে, 20,000 মানুষ। চিন্তা করা যায়, 20 মার্কের ভাইবা, এর মধ্যে 20,000 মানুষ ফেল করছে। সো নিবন্ধন হোক বা প্রাইমারি হোক, ভাইবা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। ভাইবা আপনার টোটাল জার্নিটাকে একেবারে খেয়ে দিতে পারে।
আবার আপনাকে অনেক বেশি উপরে তুলে দিতে পারে। সো প্রাইমারি যারা ভাইবা দেওয়ার প্রত্যাশী, যাদের নাম্বার 65 থেকে 70-এর উপরে থাকে, তারা অবশ্যই অবশ্যই প্রাইমারিতে বিজ্ঞান কোটা তো আছে প্রাইমারিতে। ভাইয়া, শিক্ষক নিয়োগকারী কর্তৃপক্ষ কে আসলে? এইটা শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ, সহজ কথায় বললে নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ হলো আপনার ওই জেলা শিক্ষা অফিস, ওনারাই নিয়োগ প্রদান করে থাকে। আর মূল কাজটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তবে নিয়োগটা প্রদান করে, অর্থাৎ আপনি যারা আন্ডারে জয়েন করতেছেন সেই লোকটা হলো জেলা শিক্ষা অফিসার, ওনার আন্ডারে আপনি জয়েন করতেছেন, এটা বলা আছে। ওকে, নিবন্ধনের বই বাজারে বিক্রি না, আমাদের কোনো বই বাজারে বিক্রির জন্য না, এগুলো শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য লেকচার সেই টাকাটা প্রোভাইড করা হয়। তবে বাজারে বিক্রির যদি ডিসিশন হয় সেক্ষেত্রে ভিন্ন কথা। আর আমাদের এখানে ভর্তি হলে আপনি শুধুমাত্র যে এই জিনিসগুলো যে আপনি পিডিএফটা পাবেন তেমন না, পিডিএফ পাবেন, ক্লাস হবে, এবং পাশাপাশি ক্লাসের যে ভিডিও গুলো সেগুলো আপনাদের দেওয়া হবে যেরকম আগে রেগুলারলি দেওয়া হতো। স্যার, তাহলে কি প্রাইমারির উত্তর কোনটা, বিশ্বব্যাংক নাকি আইএমএফ? দুইটাই, বিশ্বব্যাংক এবং আইএমএফ দুইটাকেই ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় একই সাথে। কারণ ওই একই সম্মেলনের ফলাফল হিসেবে দুইটা ইনস্টিটিউশন আসে। একটা আসে বিশ্বব্যাংক, যে হলো বিশ্বব্যাপী কাজ করে থাকে এই বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে, আর মুদ্রানীতি নিয়ন্ত্রণে কাজ করে থাকে আইএমএফ, এবং দুইটা প্রতিষ্ঠানের সদর দপ্তর একই জায়গায়, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ভাইয়া, 65 হলে কি টিকবো? নাহিদা আক্তার, 65 হলে টিকবেন ইনশাল্লাহ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম 2-3টা ফ্যাক্টর কাজ করবে। সেই এক্স ফ্যাক্টর গুলো কাজ হলো, 1 নাম্বার হলো আপনার এলাকায় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, 2 নাম্বার ডিভাইস পার্টি কতখানি সফল হয়েছে, 3 নাম্বারে হলো আপনার উপজেলায় ফাঁকা পথ কেমন, এবং আপনার উপজেলাটা কি সদর উপজেলা নাকি মফস্বল উপজেলা। যদি মফস্বল উপজেলা হয় কম মার্কে টিকবেন, সদর উপজেলা হলে নাম্বার বেশি লাগবে। এখন আমি তো জানি না আপনার কোন উপজেলা, কে কোন উপজেলা থেকে পরীক্ষা দিয়েছেন, এটা একটু বলতে পারেন। গত বছর কলেজের রিটার্নের জন্য ভর্তি হয়েছিলাম, 2 মাস পর টাকা রিটার্ন করে বলে কোর্স কন্টিনিউ করবে না। আসলে গত বছর সার্কুলার হয় নাই দেখে এরকম অবস্থা হয়েছে, এই বছর এমনটা হওয়ার সুযোগ নেই। আর গত বছর আসলে ওই রকম প্রজ্ঞাপন হয় নাই দেখে আমরা তো আর কারো আপনাদের টাকা পয়সা নিয়ে যাইনি, দিয়ে দিছি, টাকা ব্যাক দিছি, এটা তো জানেন। আর বিদ্যাবাড়ি তো আসলে আপনাদের জন্যই যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, তো অল্প অল্প করে তাহলে প্রস্তুতি নেন। আর একটা জিনিস হলো প্যানেলের কথা বলছেন অনেকে, প্যানেল যদি হয় দেখা যাবে, যদি প্রাইমারিতে প্যানেল হয়, বলা আছে যে আপনার প্যানেল হওয়ার কথা 13তম গ্রেড থেকে বা 11তম গ্রেড থেকে নিচের চাকরিগুলোতে প্যানেল হবে বা হয়েছে, এরকম একটা প্রজ্ঞাপন হয়েছিল গত 2 বছর আগে, এবং সেটা কিছু কিছু মন্ত্রণালয় ফলো করলেও পরবর্তীতে আর ফলো করা হয়নি, এমনি এমনি হারাই গেছে। হ্যাঁ, তো বিজ্ঞান কোটা কিভাবে দিবে? বিজ্ঞান কোটা দিবে হলো অনেকভাবে, সেটা এখন আর বিস্তারিত বলে লাভ নাই, যেটা হয়ে গেছে ওটা তো বাদই। বিজ্ঞান কোটা হলো 20%, এটা কিসের? টোটাল ওভারঅল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান কোটা একটা অ্যাপ্লাই করা হবে 20%। এটা 93% যে জেনারেল আছে ওইটাই 20%, আবার 7% যে কোটা রানিং যেটা আছে, 7% কোটার মধ্যে রানিং কি আছে, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা, ওইটার মধ্যে বাকি অংশটা অ্যাপ্লাই করা হবে। তো মূল কথা হলো এনটিআরসি এর আগুন নিয়মটা আসলেই ভালো ছিল, লিখিত পরীক্ষা। এখন যেটা হবে এমসিকিউ পদ্ধতিতে আসলেই আপনাদের প্রাইমারির কোর্স কি কন্টিনিউ থাকবে? হ্যাঁ, যারা এবারের সব দুঃখ ভুলে আবার নতুন করে প্রস্তুতি শুরু করতে চান 11 থেকে 20তম গ্রেড, অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষকের জন্য অথবা প্রধান শিক্ষকের জন্য, সবার জন্য আমাদের দরজা খোলা। আর আমাদের আরেকটা জিনিস হলো 57% ডিসকাউন্ট এই মুহূর্তে চলমান আছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলমান থাকে, কখনো 50%, কখনো 55%, কখনো 65% পর্যন্ত গিয়ে উঠে। যাই হোক, ওই যে আমরা সেমিনারটার কথা বলছি, খুব দ্রুতই আশা করি নিবন্ধনের জন্য সেমিনারটা আপনারা পেয়ে যাবেন। 73-এ কি হবে, আশা করি 70+ যারা আছেন তারা এখন নিশ্চিন্তে ভাইবার প্রস্তুতি নিতে পারেন। যত ডিভাইস হোক যাই হোক, আশা করি ডিভাইস কয়জন নিছে, সবাই কি ডিভাইস নিছে? সবার কি 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে? সবার কি 20 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে? বা সবাই কি সামর্থ্য থাকলেই ওটা কিনতে গেছে? না, অনেকেই পড়াশোনা করেছেন। তো এতটুকুই ছিল আমাদের আজকের কথাবার্তা। প্রধান শিক্ষকের জন্য সময় পাচ্ছেন 3 থেকে 4 মাসের মতো, নিবন্ধন পরীক্ষার জন্য সময় পাচ্ছেন 3 থেকে 4 মাসের মতো। আর প্রাইমারির নতুন সার্কুলার এবছরে আর আসার সম্ভাবনা নেই, তবে এখন থেকে অল্প অল্প করে যারা দুর্বল আছেন, এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকলে খুব ভালো কিছু একটা হওয়ার সুযোগ আছে। আর 11 থেকে 20তম গ্রেডের রেগুলার প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, তো ওইটার জন্য আপনার প্রস্তুতি নিতে থাকেন। আমি আবারও বলি, অনেকেই খালি কমেন্ট করতেছেন 74-এর সম্ভাবনা কেমন, 72-এর সম্ভাবনা কেমন। আমি এত আগেই বলেছি 70-এর উপরে যাদের নাম্বার আছে তারা একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ভাইবা প্রস্তুতি নিতে পারেন। যাদের নাম্বার 65-র উপরে তারাও অল্প বিস্তর প্রস্তুতি নেন, তারাও মোটামুটি শিওর থাকতে পারেন যে ভাইবাটা দিতে পারবেন। চাকরি হবে কিনা আমি শিওর জানি না, কারণ এটার উপরে অনেকগুলো এক্স ফ্যাক্টর কাজ করে। 1 নম্বর ফ্যাক্টর
আপনার ওইখানে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, 2 নাম্বার আপনার ওইখানে ডিভাইস পার্টি কতটুকু কাজ করছে, 3 নাম্বার হলো আপনার ওইটা সদর উপজেলা নাকি মফস্বল উপজেলা এবং শূন্য পদের সংখ্যা কত। এগুলো ডিপেন্ড করবে। যদি এরকম হতো যে সব উপজেলা একই সিস্টেম বা সারা বাংলাদেশে একই, স্যার আমি বিদ্যাবাড়িতে প্রাইমারির জন্য কোচিং করে উপকৃত হয়েছি, তাই বিদ্যাবাড়িকে ধন্যবাদ জানাচ্ছি, নাদিয়া আফরিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর বাকি যারা আছেন তারা কি উপকৃত হন নাই? স্যার আমি উপকৃত হয়েছি। এবছর কি আর প্রাইমারি সার্কুলার হবে? প্রাইমারি সার্কুলার এবছর হওয়ার সম্ভাবনা খুবই কম, টু বি অনেস্ট। আগামী 2027 সালের আগে আর প্রাইমারি সার্কুলারের চিন্তা ভাবনা করাই বোকামি। তো নতুন যদি সার্কুলার হয় তাহলে অবশ্যই যে সার্কুলারটা হবে সেটা হলো আপনার শিক্ষক নিবন্ধনের সার্কুলার। ওইটার জন্য প্রিপারেশন নেন। শিক্ষক নিবন্ধনে আবার দুইটা ক্যাটাগরি, একটা হলো শিক্ষক পদের সার্কুলার আর একটা হলো প্রধান শিক্ষক বা মাদ্রাসা সুপার পদের সার্কুলার। আমাদের ভাইবার জন্য, হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইবার জন্য আমরা একটা কোর্স চালু করতে চাচ্ছি। একেবারে মানে বেসিক যে আলোচনাগুলো খুবই সামান্য একটা ফিতে, কারণ ফি না থাকলে তো ওরকম ক্লাস ক্লাস মনে হবে না। আর একটা জিনিস হলো আপনার মানে ম্যাটেরিয়ালস গুলো গোছানোর ব্যাপার থাকে। তবে আপনারা সর্বোচ্চ একটা গাইডলাইন পাবেন এখান থেকে। 20 বার কমেন্ট করলাম স্যার, আরে আল্লাহ ইন্না লিল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, লাইভে অনেক মানুষ থাকার কারণে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। চাইলে আমি কিন্তু কান ধরে সরি বলতে পারি। আমি আসলেই আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর করার কথা। আমি আলহামদুলিল্লাহ স্যার আমিও উপকৃত হয়েছি। আর কারা উপকৃত হয়েছেন? আর কেউ উপকৃত হন নাই? এত মানুষ হয়েছে স্যার আলহামদুলিল্লাহ। বাকি যারা আমাদের এখান থেকে পরীক্ষা দিয়েছেন, আমি যদি বলি আমার ক্লাসগুলো বা আমাদের অগ্রসর ক্লাস নিয়েছেন, আমাদের ইএসআর ক্লাস নিয়েছেন, সাধারণ জ্ঞানের শাওন স্যার ক্লাস নিয়েছেন, অন্যান্য স্যার আমাদের মানে চোখ বন্ধ করে সাধারণ জ্ঞানের প্রশ্ন এমনিতেই সহজ ছিল, তারপরে বলা যায় সবই কমন আসছে। ওই যে 3-4টা আপনার ব্যাখ্যামূলক প্রশ্ন, ওইগুলা তো আসলে কোথাও থেকে আগে থেকে বলার উপায় নেই ওইগুলা কি আসে, ওর বাইরের বাকি সবই ঠিকঠাক ছিল ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো বাংলা, ইংরেজি, গণিত এগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন কমন ছিল। মানে আপনারা কমনই পেয়েছেন 75 থেকে 80টার উপরে প্রশ্ন। এরপরে যেগুলো প্রশ্ন কমন আসছে সেগুলো একবার দুইবার না, অনেকবারই করেছেন। জিওগ্রাফি কি সায়েন্স কোটা পাবে? সম্ভবত না। জিওগ্রাফির জন্য সায়েন্স কোটা বোধহয় না পাবেন। উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, যারা আমাদের প্রাইমারি কোর্সে উপকৃত হয়েছেন তারা শিক্ষক নিবন্ধনের জন্য যদি আবার আমাদের সাথে প্রস্তুতি নেন, আশা করি অবশ্যই অবশ্যই আপনারাও উপকৃত হবেন। আর শিক্ষক নিবন্ধনের পাশাপাশি পরবর্তী নিবন্ধন প্রিলিমিনারি, সাবজেক্টিভ অংশ, জেনারেল অংশ দুইটার প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইবার প্রস্তুতি এটাও আমাদের সাথে নিতে পারবেন। এবং এর বাইরে প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির আমাদের নতুন কোর্স চলমান আছে, ওইটারও ক্লাস চলমান আছে এবং ওইটা মোটামুটি পিএসসি স্ট্যান্ডার্ডে আমরা ক্লাস নিচ্ছি, যাতে পিএসসি সংক্রান্ত যে কোনো পরীক্ষায় আপনি উপকৃত হতে পারেন। তো কে কোনটার জন্য আসলে প্রস্তুতি নিতে চাচ্ছেন একটু কমেন্ট করে দেন। তাহলে আমাদের টিম, বিদ্যাবাড়ি টিম বলতে আসলে আপনারা তো 3-4 জন স্যারকে দেখেন বা লাইভে আমাদের মাঝে মধ্যে দেখেন, কিন্তু আমাদের ব্যাকএন্ডে যারা কাজ করে অশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি এবং এমআই প্রধান মুকুল স্যারের প্রতি। প্রায় আপনার 200+ মানুষ আমাদের পেছনে আছে, যাদের সাপোর্টের কারণে আমরা লাইভে আপনাদেরকে এত ভালোভাবে সাপোর্টটা দিতে পারতেছি ক্লাসরুম গুলোতে বা অন্যান্য বিষয়গুলোতে। যেমন ধরেন আমাদের পেছনে যারা কাজ করে তাদের মধ্যে কেউ লেকচার শিট করতেছে, কেউ আমাদের ইসের প্যানেলে কাজ করতেছে। আমাদের যে আপনার শুধু আপনাদের কলগুলো রিসিভ করে এই টিমেই আমাদের স্টুডেন্ট কেয়ার ইউনিটে প্রায় 100-র মতো মানুষ কাজ করে। তো অশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা দিনের বিভিন্ন সময়ে, রাতের বিভিন্ন সময় আপনাদের কলগুলো রিসিভ করে থাকে। আপনার যে কোনো পরামর্শ বা যে কোনো প্রয়োজনের জন্য আপনি কল করতে পারেন। আমাদের যে হটলাইন নাম্বার, এই পিন কমেন্টে হটলাইন নাম্বার যাওয়া আছে, এই আমাদের হটলাইন নাম্বারে কল করলে 09644433300, 09644433300। আমি আবারও নাম্বারটা বলছি, 09644433300। এই নাম্বারে কল করলে ওনারা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আর আমরা ক্লাসে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে আপনার ক্লাসের কৌশল অবলম্বন করে উত্তর করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আপনারাও যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিলেন। বিজ্ঞানে 20%-এর বেশি নিবে না, হ্যাঁ 20% তো নিবে, ওইটা নেওয়ার পরেও বাকি যা থাকবে সেখানেও আবার বিজ্ঞানের শিক্ষার্থীরা চান্স পাবে। অর্থাৎ 93%-এর মধ্যে 20% বিজ্ঞান কোটা যাবে, তারপর যা বাকি থাকবে ওখানেও বিজ্ঞানের শিক্ষার্থীরা, আবারও 3টা বিভাগের শিক্ষার্থীরাই অ্যালাউ থাকবে। প্রধান শিক্ষকের জন্য কত ফি দিতে হবে এটা মানে আপনারা জাস্ট কমেন্ট করে রাখেন, অবশ্যই আমাদের টিম আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে। প্রধান শিক্ষক ব্যাচে কত টাকা লাগবে, প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে পারে। ঈদের আগে, আগামী রোজার ঈদের আগে কোনো পরীক্ষা হচ্ছে না। বড় পরীক্ষাগুলো বিশেষ করে নিবন্ধন, প্রধান শিক্ষক পরীক্ষা, প্রাইমারির 11-20 গ্রেডের ছোটখাটো পরীক্ষাগুলো চলতে থাকবে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত মোটামুটি। ফেব্রুয়ারি মাসে আর বোধহয় স্যার আমি বিদ্যাবাড়িতে 2টা কোর্স করে যখনই যে ক্লাস করি তখনই মনে হয় এই স্যারই সবচেয়ে ভালো।
অশেষ কৃতজ্ঞতা স্যার। আমি বিদ্যাবাড়ির একজন ছাত্রী, আমার নাম কল্পনা। ওয়েলকাম কল্পনা রানী। আচ্ছা, তো ট্রেনিং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক কোর্স চালু আছে কি না? আমাদের ব্যাংকের কোর্স চালু আছে, ওরকম আলাদা করে কোনো ব্যাংকের জন্য আলাদা নাই। আপনারা কোন সাবজেক্টে ক্লাস চাচ্ছেন অথবা কোন ইসের জন্য, চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন? সায়েন্স কোটা প্লাস 64 থাকলে কি আশা করা যায়? জি এম শেখ, আপনি আশা করতে পারেন। আপনার যে নাম্বার এবং আপনার যেহেতু বিজ্ঞান কোটা আছে, সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পাবেন অবভিয়াসলি। এই বেনিফিটটা আপনি হয়তো 64 65 অনেক ভালো নাম্বার যদি কোটা থাকে। বিশ্বব্যাংক এডিবি ক খ, ক খ উত্তর। বিশ্বব্যাংক এডিবি না তো, আইএমএফ। এডিবি না, ওইটা অপশনে ভুল ছিল। দুইটা সেটে আবার প্রশ্নে প্যাচ লাগিয়ে ফেলছে ওনারা। স্যার বিজনেস স্টাডিজ এর স্কুল পর্যায়ে ইত্যাদি মৌলবীর কোর্স করবেন? হ্যাঁ, ইত্যাদি মৌলবীর কোর্স চালু আছে। আপনারা জাস্ট শুধু কাইন্ডলি, আমি আবারও বলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, 1000 টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ, 1000 টাকার আশপাশেই 1200 1300 বা 1400 এরকমই আমাদের কোর্স ফি থাকবে, এর থেকে বেশি কোর্স ফি হবে না। কোর্স ফি খুবই সামান্য, কিন্তু আউটপুটটা অনেক বেশি ভালো পাবেন। আবার পাশাপাশি তো বাজারে বই নাই, বইয়ের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে আমাদের পিডিএফ দিয়ে। আর পিডিএফ এর পাশাপাশি আমাদের যে ক্লাসের রেকর্ড গুলো আপনাদের দেওয়া হয়, রেকর্ড গুলো আপনি বারবার দেখতে পারবেন। নিবন্ধনের ফি কত? আপনি জাস্ট কমেন্ট করে রাখেন নিকিতা রয়, অ্যান্সার পেয়ে যাবেন, আমাদের টিম উত্তর দিয়ে দিবে। কে কোনটার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বা কোনো প্রশ্ন থাকলে বা কোনোটা ভর্তি ফি সম্পর্কে জানা থাকলে আপনি জাস্ট একটু কমেন্ট করে রাখেন, আমাদের টিম আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে এবং আপনার সাথে ওনারা যোগাযোগ করবে। আর যদি সরাসরি ফোনে আমাদের সাথে কথা বলতে চান, 096 444 333 00, এই নাম্বারটা আপনি সরাসরি কল করতে পারেন। এটা হটলাইন নাম্বার। একটা নাম্বারের এগেনস্টে প্রায় 100 মতো মোবাইল নাম্বার কানেক্ট করা আছে, আপনি কল দিলেই পেয়ে যাবেন। আর এর বাইরে যে জিনিসটা, সেটা হলো আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে নিজেই সরাসরি ভিজিট করে আসতে পারেন। কোন কোর্সে কতগুলো ক্লাস আছে, কোন স্যার ক্লাস নেবেন, কোর্স ডিউরেশন কেমন, ক্লাসের পাশাপাশি আর কি কি পাবেন, এগুলো সবকিছু জানতে পারবেন www.বিদ্যাবাড়ি.com। BIDDA, বিদ্যা, BIDDA, বিদ্যা, BARI, বাড়ি, বিদ্যাবাড়ি.com। এটা গুগল ক্রোমে গিয়ে লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে গেলে আপনি একেবারে ইন ডিটেলসে সবগুলো কোর্সের বিস্তারিত জানতে পারবেন। স্যার সামাজিক বিজ্ঞানের ভর্তি ফি এখন কোন কোর্সে ভর্তি চলছে, আপনি আমাদের ওয়েবসাইটে গেলে সব বিস্তারিত জানতে পারবেন, অথবা আমাদের যে ফোন নাম্বার গুলো আছে 096 444 333 00, এই হটলাইন নাম্বারে কল করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবে। তো আন্তরিকভাবে দুঃখিত যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি বিস্তারিত আলাদা আলাদা করে বলতে পারিনি। খুব দ্রুতই আমরা একটা সেমিনার দিব, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সেমিনার। ওইখানে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনার সাবজেক্টের প্রস্তুতির প্রশ্ন কেমন হবে, প্রশ্নের ধরন কি, প্রস্তুতি কিভাবে নেবেন, একেবারে ইন ডিটেলসে জানতে পারেন। বিদ্যাবাড়ির ক্লাসে অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইবার জন্য কোন বই পড়তে হবে সেটা বলে দেন। ভাইবার জন্য বাজারে বই পাওয়া যায়, যে কোনো একটা বই পড়লেই হবে। ভাইবার বেশ কয়েকটা বই বাজারে পাওয়া যায়, গাইড বই 200-250 টাকা বা 150-200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি ভাইবার জন্য মূল জিনিসটা কি, ভাইবার মূল জিনিসটা ম্যানার এটিকেটস, আপনি কিভাবে যাচ্ছেন, আপনার পোশাক পরিচ্ছদ কেমন হবে, কোনো প্রশ্নের উত্তর না পারলে কিভাবে ফেস করেন, আপনি আসলেই কি ওই প্রার্থী কিনা যে 73 নম্বর 75 নম্বর পেয়েছে, নাকি আপনি ভুয়া প্রার্থী, এইগুলো চেক করা হয় ভাইবার মূলত। হ্যাঁ, এটার জন্য কিছু বিষয় আছে যেটা একটু বুঝে বুঝে যদি আপনি দেখতে পারেন না, আংশিক উত্তর কাউন্ট হয় না এমসিকিউতে কখনো। কে এটা করছেন? নুর আলম শেখ। জি না, শুধু বিশ্বব্যাংক উত্তর করলে আংশিক উত্তর কাউন্ট হয় না। তো মোটামুটি এরকমই আপনারা প্রস্তুতি নিতে থাকেন। বিজ্ঞান অগ্রাধিকার কখন দেওয়া হবে, ভাইভাতে টিকার আগে নাকি পরে? এটা সম্ভবত এমসিকিউ থেকেই আপনার ওই কোটাটা অ্যাপ্লাই হবে। কারণ ভাইবার পরে আর কোটা অ্যাপ্লাই হয়ে লাভ কি, ওটা তো আগেই অ্যাপ্লাই হবে। হিসাব বিজ্ঞান কলেজ পর্যায়ে ভর্তি হতে চাই, নিবন্ধন ফি কত, সাবজেক্টিভের বিষয়। আচ্ছা, যার যেটা সাবজেক্ট বা যেটাই ভর্তি হতে চান বা প্রস্তুতি নিতে চান বা কোনো তথ্য জানতে চান, আবারও আন্তরিকভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে জাস্ট আপনারা কমেন্ট করে থাকলেই এই কমেন্টের রিপ্লাই আমাদের টিম দিয়ে দিবে। আপনাদের এই টিমের আমাদের এখানে শুধুমাত্র যে 2-4 জন মানুষ ক্লাস নিচ্ছে আর 2-1 জন মানুষ ক্যামেরা ঠিক করছে এরকম না, অনেক বড় একটা টিম। সবার প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে এমআই প্রধান স্যারের প্রতিও কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। কারণ আপনারা তো অনলাইনে আমাদেরকে দেখেন না, প্রতিষ্ঠান দেখেন না, কিছু না দেখেই বাতাসের উপরে টাকা দিয়ে দিচ্ছেন। এই যে আস্থার ব্যাপারটা, এইটা আমরা স্যার, আপনি এবং অগ্র স্যার খুব খুব ভালোভাবে বুঝিয়েছেন, যা আমরা লাইফে কোনোদিন পাইনি। বিদ্যাবাড়ির সব স্যাররাই বেস্ট, প্রত্যেক স্যারে, আপনি এমন কোনো স্যার নাই যে আন্তরিক না।
একটা হলো ক্লাস শেষ করে দেওয়া, আর একটা হলো যে এটা যদি আমার ছোট ভাইকে আমি পড়াতাম বা আমার কোনো রিলেটিভকে আমি পড়াতাম, তাকে যতটুকু আন্তরিকতা নিয়ে পড়াতাম, যে বিশেষ করে আমার কথা আমি বলবো যে অন্য স্যাররা আমার মতো, যেটা একটা বিষয় আছে আমাদের প্রত্যেক স্যারদের, যে 2 ঘন্টার ক্লাস আমরা সবসময় চেষ্টা করি যে আরেকটু পড়াই, বোধহয় এইটা না বললে এখান থেকে এটা সে কমন পাবে না। যেমন ধরেন অর্থনীতি পড়াচ্ছি বাংলাদেশের, ওইখানে এসে মনে হলো ব্যাংকিং ব্যবস্থা সব পড়াই ফেলছি, কিন্তু ব্যাংকিং এর এই যে জিনিসটা, যে অতফসিলি বিশেষায়িত ব্যাংক বাংলাদেশে কতটি, হয়তো এই প্রশ্নটা চলে আসতে পারে, তাহলে ওই প্রশ্নটা একটু বলে দিই। তো প্রত্যেকটা প্রশ্ন এরকম, আসলে আন্তরিকতা নিয়ে পড়ানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রতিষ্ঠানে যত শিক্ষকরা আছেন ওনারা প্রতিষ্ঠানকে ওন করে, শুধু শিক্ষক না, আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি বা আমাদের যারা সহকর্মী আছেন প্রত্যেকেই প্রতিষ্ঠানকে ওন করে। তারা প্রত্যেকে মনে করে যে প্রতিষ্ঠানটা তাদের, মানে কেউ মনে করে না যে সে এখানে কারো আন্ডারে চাকরি করতে আসছে, যার কারণে আন্তরিকতা থেকেই আসলে আপনাদেরকে ওইভাবে বোঝানো হয়, পড়ানো হয়। কিন্তু আমার বাংলা টিচার ভালো লাগে না, তাই ক্লাস দেখি না। অবশ্যই কোনো টিচার নিয়ে আপনার যদি কোনো কথা থাকে, এরকম তো হওয়ার কথাই না। আমাদের ফুজাইল স্যার যে ক্লাস নিয়েছেন, এই ফুজাইল স্যার কেমন, বাংলা তো পানি করে গোলায় খাওয়াই দিছে, এটা তো হইতেই পারে না যে বাংলারই হয়েছে। আর আমাদের এখানে যারা পড়াচ্ছেন প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ এবং দীর্ঘমেয়াদে পড়াচ্ছেন অথবা সরকারি চাকরি করছেন। যেমন আমি নিজে এইটা মানে বিসিএস শিক্ষা ক্যাডারে তো চাকরি করছি, এর পূর্বে নির্বাচন কমিশন নির্বাচন অফিসার হিসেবে চাকরি করে আসছি, এর পূর্বে ব্যাংকে চাকরি করে আসছি, এর পূর্বে কলেজে প্রভাষক হিসেবে চাকরি করে আসছি বেসরকারি কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরে, প্রাইমারির ভাইবা দিয়ে আসছি। তো এই যে বিষয়গুলো আছে আমাদের এখানে, আমি না শুধু, যে স্যাররাই পড়াচ্ছেন, হয় প্রত্যেকে 5-10 বছর পড়ানোর অভিজ্ঞতা আছে, অথবা সে নিজে কোনো সরকারি চাকরি করছে, অর্থাৎ যে গাইডলাইনটা আপনাকে দিচ্ছে উনি নিজে এটা সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু কোনোভাবেই পেছাচ্ছে না, 30 জানুয়ারি পরীক্ষাটা হয়ে যাবে। তাই যারা প্রস্তুতিতে একটু ঢিল টান দিয়েছিলেন বা এতদিন প্রাইমারির দিকে ফোকাস রাখছিলেন, এখন আবার প্রিলিমিনারির দিকে ফোকাস রাখতে পারেন। আমাদের 51তম বিসিএস এর যে সামনে আগামী 2027 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, ওইটার জন্য এখন থেকে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে। যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই ইয়ার গুলোতে আছেন, তাদের মনে হয় এখন থেকে অত প্রস্তুতি লাগবে না। কিন্তু যারা থার্ড ইয়ারে শেষ করতে যাচ্ছেন অথবা ফোর্থ ইয়ারে আছেন, অথবা যারা অনার্স শেষ করেছেন বা করবেন, এই 50কে ফোকাস দিচ্ছেন না, তাদের 51তম বিসিএস টার্গেট, এখন থেকে তারা চোখ বন্ধ করে প্রস্তুতি নিতে পারেন। ওই যে দেখেন বাংলা স্যারের সম্পর্কে কতগুলা লাভ রিয়েক্ট দিচ্ছে। আমি জানি না বাংলার কোন স্যারের কথা বলছেন, কারণ আমাদের একটা সাবজেক্টের শুধু একজনই শিক্ষক না, একটা সাবজেক্টের একাধিক শিক্ষক, এবং অনেক অনেক শিক্ষক আছেন যারা খুবই খুবই ভালো পড়ান। হ্যাঁ, কোনো মানে আমি কোন স্যারের কথা বলবো, আমি যদি বলি আপনার গণিত স্যারের ব্যাপারে কি আই লাভ ইউ লাভ রিয়েক্ট দেওয়ার সুযোগ আছে, দেখেন দেয় কিনা, প্রত্যেকেই দেবে। কারণ সব স্যাররা যতটুকু পারুক বা না পারুক, দক্ষতা থাকুক বা না থাকুক, সবচেয়ে বড় কথা হলো সে আন্তরিক। আর দক্ষতা না থাকুক মানে কি, আমাদের এখানে অদক্ষ কাউকে টিচার হিসেবে নেওয়া হয় নাই এখন পর্যন্ত রিক্রুটমেন্টে। এবং প্রত্যেক স্যারটা আরেকটা জিনিস হলো, প্রশ্ন করার সুযোগ দিচ্ছে আপনাদেরকে ক্লাসগুলোতে, মানে একেবারে ধরে ধরে বোঝানোর যে ব্যাপারটা। আরেকটা হলো ক্লাসের যে আপনার রেকর্ড ক্লাসগুলো দেওয়া হয়, রেকর্ড ক্লাসগুলো যেটা আছে, রেকর্ড ক্লাসগুলো আপনি বারবার দেখতে পারবেন, যেটা অফলাইনে সুযোগ নেই। আরেকটা হলো বিভিন্ন জায়গায় অফলাইনে গিয়ে যখন আপনারা ক্লাস করেন, অফলাইনে সব শাখায় সব শিক্ষকরা যেতে পারে না। কারণ সারা বাংলাদেশে অনেকগুলো শাখা থাকলে একজন শিক্ষক তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে পারে না বা একই সাথে সব জায়গায় যেতে পারে না। দেখা যায় যে সেন্ট্রাল যে শাখাগুলো, ওইখানে ভালো শিক্ষকরা থাকলেও সব মফস্বল এরিয়া গুলোতে তারা পৌঁছে যাবে না। বাট আমাদের এইখানে যেটা বেনিফিট পাচ্ছেন, আমরা যারা ক্লাস নিচ্ছি একেবারে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একই সাথে আপনারা প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, আপনাদের এই যে প্রাইমারি পরীক্ষার হুট করে ডেট দিয়ে দিছে, তখন কিন্তু আমাদের জন্য অনেক প্রেশার হয়ে গেছে। যেমন আমি নিজে লাস্ট মান্থে 284 ঘন্টা ক্লাস নিয়েছি, প্রায় 300 ঘন্টার কাছাকাছি, অ্যাভারেজে প্রতিদিন 10 ঘন্টা প্লাস ক্লাস নিয়েছি। কখনো কখনো রাত 12টা পর্যন্ত ক্লাস নিতে হয়েছে, কখনো সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত করছে। বাট অবভিয়াসলি আপনাদের সাথে বিদ্যাবাড়ি তাদের কমিটমেন্ট ঠিক রাখছে, মানে এমন না যে পরীক্ষা হয়ে গেছে কিন্তু কোর্স শেষ হয়নি, ক্লাস এখনো 3টা বাকি, 5টা বাকি, ওরকম না। আমি আগেও অনেকবার বলেছিলাম, যদি এরকম হয় যে কালকে আপনার পরীক্ষা, তাহলে বিদ্যাবাড়ি আজকে 15 ঘন্টা ক্লাস নিয়ে হলেও কালকের জন্য আপনাকে প্রিপেয়ার করে দিবে। হুট করে পরীক্ষার ডেট দেওয়ার পরেও কিন্তু আমরা বেশ সুন্দরভাবে আপনাদের পুরো পড়াটা শেষ করতে পেরেছিলাম, এবং আপনারাও যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে সময় দিয়েছিলেন। সেটার জন্য অনেকেই রাত 12টা পর্যন্ত জেগে ক্লাসও করেছেন। তো যাই হোক, আবারও আমরা ওরকম একটা সার্ভিস আপনাদের দেওয়ার
আকাঙ্ক্ষা রাখি এবং অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আগামী নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি অথবা প্রাইমারি প্রধান শিক্ষকে যারা এখন নতুন করে আবার ফোকাস করতে চাচ্ছেন, প্রস্তুতি নিতে চাচ্ছেন, অথবা যারা 11 থেকে 20 গ্রেডের কোর্সের প্রস্তুতি নিতে চাচ্ছেন, অথবা 51তম বিসিএস কে ফোকাস রাখতে চাচ্ছেন, অথবা যারা ব্যাংক বা 11-20 গ্রেডের অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন, সবার জন্য প্রস্তুতির সুযোগ রয়েছে বিদ্যাবাড়িতে। এবং আমাদের এই মুহূর্তে 57% ডিসকাউন্ট চলছে সবগুলো ব্যাচে। তো আশা করছি আপনারা আমাদের কাছে সর্বোচ্চ সেবাটাই পাবেন। এরপরেও আসলে মানুষ হিসেবে কম বেশি তো থাকতেই পারে। যে কোনো বিষয় আমাদের হেল্পলাইনে জানালে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আপনাদেরকে সময় দিবেন। আপনি মাঝে মাঝে লাইভে এসে উত্তর দিবেন। আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, অবশ্যই আসবো। আপনারা চাইলে, আপনাদের চাওয়াই আসল, আপনারাই আসল কর্তৃপক্ষ। বিদ্যাবাড়ি বলতে আপনাদেরকেই আমরা বুঝি, কারণ আপনাদের চাওয়ার উপরে একজন শিক্ষক, শিক্ষক আপনি না চাইলে তার তো ক্লাসই অফ। সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। স্যার আমরা তো রাত 12টা পর্যন্ত ক্লাস করেছি আপনার। হ্যাঁ, আমি নিজেও ওরকম না হলে 5 ঘন্টা মানে 5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস না দিলে যেগুলো কোর্স শেষ হতো না। 4টা সাবজেক্টে এতগুলা ক্লাস আমরা কিন্তু ঠিকঠাক ভাবে শেষ করেছি, কোথাও গোজামিল দেই নাই, বা লাইভ ক্লাসের কথা বলে রেকর্ড ক্লাস দেই নাই। এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো লাইভটা, কতটুকু আপনার জন্য উপকারী ছিল অবশ্যই জানাবেন। আর যারা লাইভটা দেখলেন অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন, ফলে আপনার কারণে অন্যরাও উপকৃত হতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার বিজ্ঞানে কোটা থাকলে কত নাম্বার? বিজ্ঞানে যাদের কোটা আছে তাদের 60 থেকে 65ও ভালো নাম্বার হবে। আর বিজ্ঞান কোটা থাকলে কত নাম্বার? ওই যে বিজ্ঞান কোটা যাদের আছে তাদের 60 থেকে 65 নাম্বার যথেষ্ট হয়ে যেতে পারে, 60-এর নিচেও হইতে পারে, বলা যায় না। ওই যে বললাম না, এটা মানে উপজেলা কি মফস্বল নাকি সদর উপজেলা, পদ কতগুলো ফাঁকা আছে, ক্যান্ডিডেট কেমন, কোটা মানে আপনার কি বলে এটা প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, এরপর ডিভাইস ব্যবহার কেমন ছিল, আমরা পিডিএফটা দিয়ে দিব প্রত্যেককে নিবন্ধনের যে সাবজেক্টিভ অংশটার জন্য। আর জেনারেল পার্টে ভর্তি হলে আমাদের ওইটারও পিডিএফ পাবেন, সাথে ওটার লেকচার শিটও রেডি আছে। প্রিন্টেড লেকচার শিট, 4টা সাবজেক্টের 4টা সাবজেক্ট মিলে 1000 পৃষ্ঠার বেশি লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করার সুযোগ রয়েছে। স্যার কোর্স কমপ্লিট করতে মোট কত টাকা লাগবে? দুইটা অপশন আছে, একটা হলো সাবজেক্টিভ প্লাস জেনারেল, দুই অংশ একসাথে, আর একটা হলো শুধু সাবজেক্টিভ অংশ অথবা শুধু জেনারেল অংশ। তিনটা ভাবেই আপনি প্রস্তুতি নিতে পারবেন। ডিটেলসে আমাদের ওয়েবসাইটে www.বিদ্যাবাড়ি.com, অথবা আমাদের যে ফোন লাইন মানে হটলাইন নাম্বারটা 09644333300, এই হটলাইন নাম্বারে গেলেও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো লাইভে, অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা থাকলো। স্যার প্রাইমারিতে প্যানেল হবে কিনা? বলা আছে প্যানেল হবে, এবং প্যানেল হওয়ারই কথা, প্যানেল না হওয়া তো কোনোভাবেই না, কারণ ওইটার ব্যাপারে গত 2 বছর আগে গেজেট হয়েছে, এবং অলরেডি গত বছর প্রাইমারিতে 2024 সালে নিয়োগে প্যানেল থেকে নিয়োগ দেওয়াও হয়েছিল। এবছরও আসলেই করার কথা আছে, এবং করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো লাইভটা অবশ্যই জানাবেন, ঠিক কতটুকু উপকারী ছিল। আর অবশ্যই টাইম লাইনে চাইলে শেয়ার করে রাখতে পারেন যাতে অন্যরা উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং বিদ্যাবাড়ির আরো কয়েকশো সহকর্মী যারা আমাদের পেছনে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা, এবং তাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। শুভ